খবরদার আরিয়ান, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। নিজেকে কি এই বাড়ির জামাই ভাবা শুরু করেছিস? মনে রাখবি, তুই আমাদের বাড়ির কামলা ছেলে ছাড়া আর কিচ্ছু না। পরিস্থিতির চাপে পড়ে আব্বু তোর সাথে আমার নিকা দিয়েছে বলে ভাবিস না যে তুই আমার স্বামী হয়ে গেছিস। আমি কি একবারও বলেছি যে আমি নিজেকে জমিদার বাড়ির জামাই ভাবছি? আমি তো শুধু এক গ্লাস পানি নিতে আসছিলাম। তুমি অকারণে আমার উপর চড়াও হচ্ছ কেন তুলি আপু? তুই আমাকে আপু বলছিস কেন? আজ থেকে তুই আমার বাড়ির কাজের লোকও না, তুই হলি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই বাসর ঘরটা আমার জন্য জেলখানা হয়ে গেছে। তোর মতো একটা ছোট জাতের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে ভাবলেই আমার গা ঘিন ঘিন করছে। তুই কাল সকালেই এই বাড়ি থেকে বিদায় হবি। আমি কোথায় যাব সেটা আমার আব্বা আর তোমার আব্বা ঠিক করেছেন। বিয়েটা যেমন তোমার ইচ্ছাই হয়নি, আমার ইচ্ছায়ও হয়নি, কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী, এটা তো সত্যি। স্বামী স্ত্রী? হ্যাঁ, তোর লজ্জা করে না এই কথা বলতে? তুই কি জানিস আমার আভিজাত্য কোথায় আর তোর অবস্থান কোথায়? তুই সারা জীবন আমাদের হুকুম খাটার যোগ্য ছিলি, আর আজ আমার বিছানার পাশে দাঁড়িয়ে কথা বলছিস? যা, মেঝেতে গিয়ে এসো, আমার চোখের সামনে থেকে দূর হও। আরিয়ান আর কিছু বলল না। ও জানতো তুলির রাগ হওয়াটাই স্বাভাবিক। আরিয়ানদের পরিবার এই জমিদার বাড়িতে কয়েক পুরুষ ধরে খেদমত করে আসছে। আরিয়ানের বাবা এই বাড়ির বিশ্বস্ত ম্যানেজার। হঠাৎ একটা কঠিন ঝামেলা থেকে বাঁচতে তুলির বাবা তড়িঘড়ি করে আরিয়ানের সাথে তুলির বিয়ে পড়িয়ে দিয়েছেন। আরিয়ান শিক্ষিত ছেলে হলেও তুলির কাছে সে স্রেফ একজন প্রজা। আরিয়ান চুপচাপ বিছানা থেকে বালিশ নিয়ে মেঝের এক কোণে গিয়ে শুয়ে পড়ল। মেঝেতে কেন? যা, বারান্দায় গিয়ে এসো। তোর নিঃশ্বাস এই ঘরের ভেতরে ঢুকলে আমার দম বন্ধ হয়ে আসে। আর শোন, কাল সকালে যখন মুরব্বীরা আসবে তখন একদম ভালো মানুষের অভিনয় করবি। কেউ যেন বুঝতে না পারে যে আমাদের মধ্যে কি চলছে। আচ্ছা, আমি বারান্দায় যাচ্ছি, কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে তুলি। আমার কি ওখানে থাকা ঠিক হবে? ভিজে মরে গেলে আমার আপদ চুকাবে। যা বলছি তাই কর। আরিয়ান কথা না বাড়িয়ে বারান্দার দিকে রওনা দিল। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। তুলির ছোট বোন মিতু বাইরে থেকে ডাকছে, আপু, ও আপু, দরজা খোলো না। আম্মু পাঠিয়েছে তোদের জন্য মিষ্টি আর দুধের গ্লাস নিয়ে। কি করছিস তোরা এতক্ষণ? আরিয়ান, জলদি বিছানায় আয়। শোন, মৃতর সামনে একদম টু শব্দও করবি না, হাসি মুখে থাকবি। এই তো আসছি। তুলি তাড়াহুড়ো করে আরিয়ানকে বিছানায় টেনে আনলো। আরিয়ান বিছানার একপাশে জড়সড় হয়ে বসলো। তুলি দরজা খুলে দিল। মিতু ভেতরে ঢুকে মিটিমিটি হাসতে লাগলো। বাহ, দুলাভাই তো দেখি খুব লাজুক। আপু, এই দুলাভাইকে ভয় দেখাচ্ছিস নাকি? আরিয়ান ভাইয়া তো আমাদের খুব প্রিয়। এখন থেকে তো সে আমাদের পরিবারের মেহমান না, ঘরের মানুষ। তুই বেশি কথা বলিস না তো মিতু। দুধের গ্লাসটা রাখ আর যা এখান থেকে, ওদের ঘুম পাচ্ছে। ও মা, এখনই ঘুম? আচ্ছা বাবা, যাচ্ছি। দুলাভাই, আপু যদি কড়া কথা বলে তবে আমাকে বলো, কিন্তু আমি তোমার দলে। মিতু হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। ও দরজা থেকে যেতেই তুলি আরিয়ানের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। ওর চোখের মনি রাগে জ্বলছে। দেখলি তো, তোর জন্য এখন আমাকে মিথ্যে অভিনয় করতে হচ্ছে। সবাই তোকে দুলাভাই বলে ডাকছে। এটা শুনলে আমার পিত্তে জ্বলে যায়। মনে রাখবি আরিয়ান, বাড়ির মুরব্বীদের সামনে তুই আমার স্বামী হতে পারিস, কিন্তু এই ঘরের চার দেয়ালের ভেতর তুই আমার পায়ের জুতোও না। যা এখন গিয়ে বারান্দায় রাত কাটা। আরিয়ান আর কোনো প্রতিবাদ করল না। ও বুঝতে পারলো এই জমিদার বাড়ির বড় মেয়ের অহংকার অনেক উঁচুতে। ও বালিশটা নিয়ে বৃষ্টির মধ্যেই বারান্দায় গিয়ে বসলো। জানালার ওপাশে তুলি আয়েশ করে বিছানায় শুয়ে পড়ল। আর আরিয়ানের চোখে পানি এসে জমা হলো। ওর অপরাধ, ও গরিবের ছেলে, অথচ আজ ও এক রাজকুমারীর স্বামী। সারা রাত বারান্দায় বৃষ্টির ছাটে ভিজে আরিয়ানের শরীরটা ম্যাচম্যাচ করছে। ভোরের আলো ফুটতে ও ঘরে ঢুকে দেখলো তুলি আয়েশ করে ঘুমাচ্ছে। আরিয়ান নিজের ভেজা কাপড় বদলে তৈরি হয়ে নিল। কিছুক্ষণ পর নিচ থেকে তুলির আম্মু ডাক শোনা গেল, তুলি, আরিয়ান, তোরা কি এখনো ঘুমোচ্ছিস? নিচে আয়, নাস্তার টেবিলে সবাই বসে আছে। জমিদার সাহেব তোদের ছাড়া নাস্তা মুখে দেবে না। এই আরিয়ান, শোন, নিচে গিয়ে একদম পরিপাটি থাকবি। আব্বুর সামনে এমন ভাব করবি যেন তুই এই বাড়ির অনেক আদরের জামাই। আর খবরদার, আমার ভার্সিটির ব্যাগটা নিজ হাতে গুছিয়ে রাখবি, একদম চাকরদের মতো, মনে থাকে যেন। ঠিক আছে তুলি, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আর শোনো,
কাল সারা রাত বাইরে ছিলাম বলে শরীরটা একটু খারাপ লাগছে। শরীর খারাপ তো আমার কি, তুই মরলে আমার আপদ চুকাবে। বেশি কথা না বলে ব্যাগটা গুছিয়ে নিচে চল। আব্বু যেন তোকে দেখে না ভাবে আমি তোকে আদর দিচ্ছি না। নাস্তার টেবিলে আজ এলাহি আয়োজন। এরশাদ আলী সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। আরিয়ান গিয়ে ওনার পা ছুঁয়ে সালাম করলো। বসো বাবা আরিয়ান। এই জমিদার বাড়ির নিয়ম হলো সবাই একসাথে নাস্তা করা। তুমি এখন আমাদের ঘরের ছেলে, নিজের বাড়ি মনে করে মন ভরে নাস্তা করো। তুলিমা, আরিয়ানকে খাবার বেড়ে দাও। এই তো আব্বু দিচ্ছি। হ্যাঁ, আরিয়ান তো খুব সকালেই উঠে পড়েছে। আরিয়ান, এই নাও তোমার প্রিয় ডিম ভাজা আর পরোটা। আরো কিছু লাগবে তোমার? না তুলি, এটুকুতেই হবে, ধন্যবাদ। ও মা, আপু তো দেখি আরিয়ান ভাইয়ের জন্য একদম পাগল। কাল পর্যন্ত যাকে নাম ধরে ডাকতিস, আজ তাকে কত খাতির করছিস। আরিয়ান ভাইয়া, তুমি কিন্তু আপুর এই মিষ্টি কথাই ভুলো না, ও কিন্তু খুব কড়া। তুই নিজের চরকায় তেল দে তো মিতু। আরিয়ান এখন আমার স্বামী, ওর যত্ন করা আমার দায়িত্ব। আব্বু, আজকে পরোটাটা খুব মজা হয়েছে। শুনে খুশি হলাম। শোন তুলি, নাস্তা শেষ করে তোরা তৈরি হয়ে নে। এখন থেকে তুই আর একা ভার্সিটিতে যাবি না। আরিয়ান শিক্ষিত ছেলে, ও তোকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসবে আর ছুটি হলে নিয়ে আসবে। ড্রাইভ এখন আরিয়ানই করবে। কিন্তু আব্বু, ও কেন যাবে? আমি তো একাই ড্রাইভ করতে অভ্যস্ত। তারপর আমার বন্ধুরা কি ভাববে? বন্ধুরা কি ভাববে সেটা বড় কথা না, তোর নিরাপত্তা বড় কথা। আরিয়ান, গাড়ির চাবিটা নাও, তুলিকে ড্রপ করে দিয়ে এসো। বাবার কড়া হুকুম শুনে তুলি আর কথা বাড়ানোর সাহস পেল না। ও গজগজ করতে করতে গাড়িতে গিয়ে বসলো। ভার্সিটি গেটে পৌঁছাতেই তুলি দেখলো ওর বন্ধুদের আড্ডা জমে উঠেছে। কিরে তুলি, তোর ড্রাইভার তো আজ দেখি পাল্টে গেছে। এই হ্যান্ডসাম ছেলেটা কে রে? তোর কোনো কাজিন নাকি? আরে না আকাশ, কাজিন হতে যাবে কেন? এ হলো আমাদের জমিদার বাড়ির নতুন কেনা গোলাম। আব্বু একে গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে আমার ফরমেশ খাটার জন্য। দেখতে একটু ভালো হলে কি হবে, আসলে তো নিচু জাতের কাজের লোক। বলিস কি তুলি, ও তোর চাকর? আমরা তো ভাবলাম নতুন কোনো হিরো এসেছে ক্যাম্পাসে। দেখতে তো বেশ স্মার্ট। আমার বাড়ির চাকর কোনো দিন হিরো হতে পারে না। রিয়া, এই আরিয়ান, হা করে দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগটা বের করে আমার হাতে দে। আর শোন, এক চুলও নড়বি না এখান থেকে। রোদের মধ্যে দাঁড়িয়ে গাড়ি পাহারা দে। যা ওপাশে গিয়ে খাড়া হয়ে থাক। তুলি, এই রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকবো? আমি কি লাইব্রেরিতে গিয়ে বসতে পারি না? খবরদার, তোকে আমি যেখানে থাকতে বলেছি সেখানেই থাকবি। তোর মতো ছোট লোকের লাইব্রেরিতে যাওয়ার দরকার নেই। গাড়ি ভালো করে মুছে রাখিস, আর আমি না আসা পর্যন্ত এখান থেকে নড়বি না। আকাশ, চল আমরা ভেতরে যাই। এই ছোট লোক, গাড়ি ভালো করে পরিষ্কার করিস। আর শোন, আমাদের জন্য কিছু ঠান্ডা পানি নিয়ে আয় তো। বকশিস হিসাবে 2 টাকা বেশি দিব। আকাশ, ওকে এত পাত্তা দিস না তো। ও তো জমিদার বাড়ির খাস চামচা, শুধু ব্যাগ টানতেই জানে। চল তোরা ক্লাসে যাই। ওকে এখানে রোদে পুড়তে দে। ওর মতো মানুষের জন্য এটাই ঠিক জায়গা। তুলি, অন্তত গাড়ির চাবিটা দাও, ভেতরে এসি ছেড়ে বসি, বাইরে খুব রোদ। চাবি দিলে তুই যদি গাড়ি নিয়ে পালিয়ে যাস? যা বলছে তাই কর, বাইরে দাঁড়িয়ে থাক। বেশি বাড়াবাড়ি করলে আব্বুকে বলে তোর বাপের চাকরি খেয়ে দেব। তুলি ওর বন্ধুদের নিয়ে হাসতে হাসতে ভেতরে চলে গেল। আরিয়ান মাথা নিচু করে গাড়ির পাশে তপ্ত রোদে দাঁড়িয়ে রইল। অপমানে ওর চোখ ফেটে পানি আসছে, কিন্তু ও নিরুপায়। ভার্সিটির ক্লাসের ফাঁকে আরিয়ান তপ্ত রোদে গাড়ির চাকা ধরে বসেছিল। ওর মাথা ঝিমঝিম করছে। 4 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু তুলির আসার কোনো লক্ষণ নেই। ঠিক তখনই তুলি তার একঝাঁক বন্ধু বান্ধব নিয়ে হাসতে হাসতে গেট দিয়ে বেরিয়ে এলো। কিরে তুলি, তোর সেই স্পেশাল চাকরটা তো দেখছি এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রোদে পুরো তো একদম কালো হয়ে গেছে রে। সত্যি তুলি, তোর মনটা কি পাথর? এই গরমে একটা মানুষকে এভাবে বাইরে বসিয়ে রেখেছিস। গাড়িটা তো এসি, ও তো ভেতরে বসতে পারতো। রিয়া, তুই কাজের লোকের জন্য এত দরদ দেখাস না তো। এদের মাথায় একবার উঠতে দিলে এরা জমিদার হওয়ার স্বপ্ন দেখা শুরু করে। আরিয়ান, গাড়ি স্টার্ট দে। আমরা সবাই মিলে এখন ব্লু লেগুন রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাব। তুই পেছনে বসবি, আকাশ সামনে বসবে। তুলি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি কি একটু সামনের দোকানে গিয়ে কিছু খেয়ে আসতে পারি?
সকাল থেকে পেটে কিছু পড়েনি। তোর খাওয়ার জন্য আমার বন্ধুরা অপেক্ষা করবে নাকি? যা বলছি তাই কর, গাড়িতে গিয়ে বস, আর খবরদার পেছনের সিটে একদম সোজা হয়ে বসবি। শার্ট যেন সিটে বেশি না লাগে, তোর গায়ের ঘামের গন্ধে আমার বন্ধুদের যেন অসুবিধা না হয়। কিরে ছোট লোক, শুনতে পাসনি ম্যাম কি বলেছে? জলদি চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভার কিন্তু ভালো করিস, ঝটকা লাগলে কিন্তু খবর আছে। আমি ড্রাইভ করছি, আপনারা বসুন। রেস্টুরেন্টে পৌঁছানোর পর তুলি আর ওর বন্ধুরা মিলে এসি রুমে ঢুকলো। আরিয়ান ভাবলো এবার হয়তো ও একটু শান্তি পাবে, কিন্তু তুলি ওকে দরজার কাছে থামিয়ে দিল। তুই ভেতরে কোথায় আসছিস? তোর জায়গা বাইরে, আমাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত তুই দরজার কাছে দাঁড়িয়ে থাকবি। আর শোন, আকাশদের গাড়িগুলো একটু দেখে রাখিস। তুলি, আমি এই রোদে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার খুব পানি তেষ্টা পেয়েছে। আমি কি ভেতরে এক কোণে বসতে পারি না? আমি তো কিছু খাবো না, শুধু একটু ফ্যানের নিচে বসবো। আরে তুলি, একে ভেতরে ঢুকিয়ে আমাদের ইজ্জত মারবি নাকি? এই হোটেলটা স্ট্যান্ডার্ড মানুষদের জন্য। ওয়েটার, এই ছেলেটাকে এক গিলাস কলতলার পানি দিয়ে দাও তো বাহিরে, বেচারা খুব তৃষ্ণা পেয়েছে। দেখলি তো আকাশ কত দয়ালু। যা আরিয়ান, বাইরে গিয়ে দাঁড়া, আর একবার যদি ভেতরে ঢোকার চেষ্টা করিস তবে আব্বুকে বলবো তুই ভার্সিটির মেয়েদের দিকে বাজে নজরে তাকাচ্ছিস। তখন তোর আর তোর বাপের কি হবে একবার ভেবে দেখিস। তুলি, তুই একটু বেশি করছিস। আরিয়ান ভাইয়া তো কোনো দোষ করেনি, ও তো তোর স্বামী, মানে তোর আব্বু তো তাই বলেছে। রিয়া, মুখ সামলে কথা বলবি। আব্বু কি বলেছে সেটা কথা না, আমার কাছে ও স্রেফ একটা আবর্জনা। চল তোরা ভেতরে চল। প্রায় 1 ঘন্টা পর ওরা খেয়ে দিয়ে তৃপ্তি ঢেকুর তুলে বেরিয়ে এলো। আরিয়ান তখন দরজার পাশে দেওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে, ওর চোখ দুটো লাল হয়ে গেছে। কিরে গোলাম, ডিউটি কেমন হলো? এই নে তোর বকশিস। আকাশ পকেট থেকে 10 টাকার একটা নোট আরিয়ানের পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিল। তুলি সেটা দেখে খিলখিল করে হেসে উঠল। আকাশ, তুই ওকে বড্ড বেশি দিয়ে ফেললি, এই জন্য 2 টাকাই যথেষ্ট ছিল। এই আরিয়ান, টাকাটা তুলে পকেটে রাখ, কাজে দেবে। আর এখন গাড়ি বের কর, বাড়িতে ফিরতে হবে। আব্বু নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। তুলি, আমি গাড়ি চালাতে পারবো না, আমার হাত পা কাঁপছে। তুমি কি একটু চালাবে? তুই আমাকে দিয়ে গাড়ি চালাবি? তোর সাহস তো কম না। তুই না চালালে পায়ে হেঁটে যাবি, আমি আকাশের গাড়িতে চলে যাব। কিন্তু বাড়িতে গিয়ে আব্বুকে কি জবাব দিবি সেটা ভেবে দেখ। আব্বু জানলে তোর খবর আছে যে তুই দায়িত্ব ফেলে ফাঁকি দিচ্ছিস। ঠিক আছে, আমি চালাচ্ছি, তোমার আর কিছু বলতে হবে না। আরিয়ান কোনো মতে স্টিয়ারিং ধরল। ওর সামনে সব ধোঁয়াশা মনে হচ্ছে, কিন্তু তুলির জেদ আর অপমানের হাত থেকে বাঁচতে ও গাড়ি চালানো শুরু করলো। তুলি পেছনে বসে ফোনে কারোর সাথে হাসাহাসি করছে আর আরিয়ানকে মাঝে মধ্যে ধমক দিচ্ছে। ওভাবে ব্রেক করছিস কেন? মাথা ঠিক আছে তোর? আর একটু জোরে চালা, গরিবের ঘোড়া বের হলে যা হয় আর কি। তোর মতো মানুষকে আব্বু কেন যে মাথায় তুললো? আমি শুধু আমার বাবার সম্মানের জন্য এইসব সহ্য করছি তুলি। যেদিন ধৈর্য শেষ হবে সেদিন হয়তো তুমি আফসোস করবে। তোর মতো ছোট লোকের মুখে বড় কথা। বাড়িতে চল, আজ আব্বুর কাছে তোর বিচার দেব। তুই আমার সাথে তোর পাস, তোর কত বড় আস্পর্ধা। বাড়িতে পৌঁছানোর পর আরিয়ান গাড়ি পার্ক করে কোনো মতে নামলো। ও দেখলো আরশাদ সাহেব বারান্দায় বসে পেপার পড়ছেন। তুলি গাড়ি থেকে নেমে কান্নার ভান শুরু করলো। আবু, দেখো, দেখে নাও তোমার গুণধর জামাইয়ের কাণ্ড। ভার্সিটিতে গিয়ে বন্ধুদের সামনে আমাকে অপমান করেছে, আর গাড়ি চালানোর সময়ও বাজে ব্যবহার করছিল। বলছিল ও নাকি জমিদার বাড়ির মালিক হয়ে গেছে। আরিয়ান, এ কি শুনছি আমি? তুমি তুলির সাথে এমন ব্যবহার করেছো? আব্বু, আমি ও কি বলবে আব্বু? ও তো এখন নিজেকে অনেক বড় কিছু ভাবে। দেখো না কেমন রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আরিয়ান কিছু বলতে চাইলো, কিন্তু ও শরীর আর সায় দিল না। ও দরজার সামনে ধপাস করে পড়ে গেল। আরশাদ সাহেব আর তুলির আম্মু চিৎকার করে উঠলেন। তুলি এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই ওর চোখ মুখে সেই অবজ্ঞার ছাপ ফুটে উঠল। আরিয়ান জ্ঞান হারিয়ে সিঁড়ির গোড়ে পড়ে যেতেই সারা বাড়িতে শোরগোল পড়ে গেল। আরশাদ সাহেব হাতে পেপার ফেলে এক দৌড়ে সামনে আসলেন। তুলির আম্মু আর মিতুও চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে আসলো। আরিয়ানের ফর্সা মুখটা রোদে পুড়ে একদম তামাটে হয়ে গেছে, চোখ দুটো ফেটে রক্ত বেরোচ্ছে। আরিয়ান,
আরিয়ান বাবা, চোখ খোল। কিরে তুলি, তুই এভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? পানি নিয়ে আয় জলদি। মিতু, তোর নায়েব চাচাকে খবর দে, বল আরিয়ানের অবস্থা ভালো না। আব্বু ও তো ঢং করছে। তুমি চেনো না এই নিচু জাতের মানুষের বুদ্ধি কত? সারা রাস্তা কত বড় বড় কথা বললো, আর এখন তোমার আদর পাওয়ার জন্য অজ্ঞান হওয়ার নাটক সাজিয়েছে। একটা কাজের ছেলের জন্য তুমি এত অস্থির হচ্ছ কেন? মুখ সামলে কথা বল তুলি। একটা মানুষ তোর চোখের সামনে বেহুশ হয়ে আছে, আর তুই জাত নিয়ে কথা বলছিস। ওর গায়ের দিকে তাকিয়ে দেখ, আগুনের মতো জ্বর। তোর ভেতরে কি একদম মায়া দয়া নেই? তুলির আম্মা এক গ্লাস পানি নিয়ে আরিয়ানের মুখে ঝামটা দিলেন। অনেকক্ষণ পর আরিয়ান খুব ধীরে ধীরে চোখ মেলল। ও দেখল জমিদার সাহেব পরম মমতায় ওর মাথাটা নিজের কোলে নিয়ে বসে আছেন। আরিয়ান খুব কষ্টে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু ওর শরীর কাঁপছিল। আব্বু, আমাকে মাফ করবেন। আমি আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি। রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তো, তাই হয়তো এমন হলো। এই যে শুরু হয়েছে অজুহাত। আব্বু ভার্সিটিতে গিয়ে আমার বন্ধুদের সামনে কি সব আবোল তাবোল বলছিল জানো? বলছিল ও নাকি বাড়ির আসল মালিক, আর এখন দেখো কেমন ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এমন ভান ধরে বসে আছে। তুলি, আমি তোকে শেষবারের মতো বলছি, চুপ কর। নায়েব সাহেব, আপনি ভিতরে আসেন। আপনার ছেলের এই দশা কেন হয়েছে আমি সবটা জানতে চাই। আরিয়ানের বাবা নায়েব সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে ড্রয়িং রুমে ঢুকলেন। নিজের ছেলেকে ওভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে ওনার কলিজা ফেটে যাচ্ছিল, কিন্তু জমিদার বাড়ি নুন খেয়েছেন তাই প্রতিবাদ করার সাহস নেই। উনি হাত জোর করে দাঁড়ালেন। আরিয়ান রে, তুই নাকি জমিদার আম্মার সাথে বেয়াদবি করেছিস? বাবা, আমরা ছোট মানুষ, আমাদের কি এসব সাজে? হুজুর, আপনি আমার ছেলের গোস্তকে মাফ করে দেন। ও হয়তো রোদে মাথা ঠিক রাখতে পারেনি। আব্বা, আমি কোনো বেয়াদবি করিনি। আমি শুধু ওনার হুকুম পালন করেছি। একদম মিথ্যে কথা বলবি না। আব্বু ও আজ বন্ধুদের সামনে আমাকে ছোট করেছে, বলেছে যে আব্বু নাকি এখন ওর কথায় চলে, আমার বন্ধুদের উপর হুকুম চালানোর চেষ্টা করছিল। ও আসলে নিজেকে অনেক কিছু ভাবে। আরিয়ান আর কিছু বলল না। ও শুধু একবার তুলির চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো রাগ ছিল না, ছিল গভীর এক ঘৃণা আর একরাশ অবজ্ঞা। আরিয়ান উঠে দাঁড়িয়ে নিজের রুমে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু টলমল পায়ে পড়ে যেতে নিলে ছোট বোন মিতু ওকে ধরে ফেলো। দুলা ভাই, তুমি রুমে চলো, তোমার শরীরে অনেক তাপ। আপু যা বলছে সব মিথ্যে। আব্বু, আমি জানি আপু আর ওর বন্ধুরা মিলে দুলাভাইকে আজ অনেক জ্বালিয়েছে। আমি দুপুরে আপুর বান্ধবী রিয়ার সাথে ফোনে কথা বলেছি। রিয়া বলছিল আপু নাকি দুলাভাইকে তপ্ত রোদে গাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখে নিজে এসি রুমে বসে আড্ডা দিয়েছে। এ কি শুনছি তুলি? তুই আমার জামাইকে রোদে দাঁড় করিয়ে রাখতিস? ও কি তোর কেনা গোলাম? একটা শিক্ষিত ছেলেকে তুই দারোয়ানের মতো রোদে দাঁড় করিয়ে রেখেছিস? আব্বু মিতু ছোট মানুষ, ও কি বোঝে? আরিয়ান তো নায়েবের ছেলে হিসেবেই গেছে, আর ওর বন্ধুরা ওকে নিয়ে মজা করলে আমার কি দোষ? ও তো একটা নায়েবের ছেলে ছাড়ার কিছু না। এই জমিদার বাড়ির জামাই হওয়ার যোগ্যতা কি ওর আছে? যোগ্যতা আমি বিচার করব। তুই আজ যে জঘন্য কাজ করেছিস তার জন্য আমি তোকে সহজে ক্ষমা করব না। আরিয়ান এই বাড়ির জামাই, আর তুই তাকে কাজের লোকের মতো অপমান করেছিস। আজ থেকে তোর সব ব্যাংকের কার্ড বন্ধ, আর নিজের গাড়িও তুই পাবি না। আরিয়ান পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুই কোথাও বের হতে পারবি না। এর আগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। যার সময় আরিয়ানের দিকে তাকিয়ে একরাশ ঘৃণা ছুড়ে দিল। রাতের বেলা আরিয়ানের জ্বর আরো বাড়ল। ও জ্বরে ঘরে শুধু আবল তাবল বকছিল। পানি, কেউ কি একটু পানি দেবে? খুব রোদ। তুলি আপু, আমাকে ভেতরে যেতে দাও, আমি আর পারছি না। তুলি, যা তো মা, আরিয়ানের মাথায় একটু জলপট্টি দিয়ে আয়। ছেলেটার অনেক কষ্ট হচ্ছে, আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমি পারবো না আম্মু, ওই ছোট লোকের সেবা করা আমার কাজ না। তোমরা নায়েব চাচাকে বলো ওর ছেলের সেবা করতে, আমার ঘুম পাচ্ছে। কিন্তু আরশাদ সাহেবের কড়া হুকুমে তুলিকে শেষ পর্যন্ত আরিয়ানের ঘরে যেতেই হলো। ও একটা ভেজা রুমাল নিয়ে আরিয়ানের কপালে আলতো করে ছোঁয়াচ্ছিল আর মনে মনে বিষোদ্গার করছিল। আরিয়ান জ্বরের ঘরে তুলির হাতটা শক্ত করে ধরল। তুলি, কেন এত ঘৃণা করো আমাকে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি শুধু চেয়েছিলাম আমাদের মান সম্মানটা বজায় থাকুক। হাত ছাড় বলছি।
তোর মতো মানুষের ছোঁয়া লাগলে আমার গা রিরি করে। তুই সুস্থ হয়ে নে, তারপর দেখাবো জমিদার বাড়ির মেয়ে কাকে বলে। তোকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের না করা পর্যন্ত আমার শান্তি নেই। আরিয়ান হাতটা ছেড়ে দিল। ওর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তুলি সেই অশ্রু দেখেও না দেখার ভান করে উঠে চলে গেল। ও বুঝতে পারছে না যে আগুনের সাথে খেলছে। জমিদার সাহেব পরের দিন সকালে নাস্তার টেবিলে এক বিশেষ ঘোষণা দিলেন, যা সবার আকাশ থেকে পড়ার মতো। নায়েব সাহেব, আমি সিদ্ধান্ত নিয়েছি আরিয়ান এখন থেকে আমাদের সব ব্যবসার দেখাশোনা করবে। ও অনেক মেধাবী ছেলে, বাইরে রোদে ঘুরে ওর কাজ নেই। আর তুলি, তুই এখন থেকে আরিয়ানের কাছে হাত পেতে হাত খরচ নিবি। তোর মাসিক খরচ কত হবে সেটা আরিয়ানই ঠিক করবে। আব্বু, এটা তুমি কি বলছো? ওই নায়েবের ছেলের কাছ থেকে আমি টাকা নেব? অসম্ভব, আমি এটা কোনোদিন করব না। তবে তুই আজ থেকে নিজের খরচ নিজে চালা। আমার সম্পত্তি আরিয়ানের হাতেই থাকবে। তোর যদি আমার সিদ্ধান্ত না পোষায় তবে তুই তোর নিজের ব্যবস্থা কর। তুলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান তখন শান্তভাবে চায়ে চুমুক দিচ্ছে। ওর মুখে এখন আর সেই অসাধ্য নেই, বরং এক শান্ত কাঠিন্য ফুটে উঠেছে। তুলি বুঝতে পারল যুদ্ধের ময়দান এখন পাল্টে গেছে। সকালের রোদ জমিদার বাড়ির বড় বড় জানালা দিয়ে ভেতরে এসে পড়েছে। নাস্তার টেবিলে একটা থমথমে নীরবতা। আরশাদ সাহেবের ঘোষণার পর তুলির মুখটা অপমানে আর রাগে একদম থমথমে হয়ে আছে। আরিয়ান আজ সুস্থ হয়ে প্রথম নাস্তার টেবিলে এসেছে। ওর পরনে একটা ইস্ত্রি করা সাদা শার্ট, চোখে মুখে এক অদ্ভুত শান্ত গাম্ভীর্য। ও আজ আর অপরাধীর মতো মাথা নিচু করে নেই। আব্বু, তুমি কি আসলে ঠিক আছো? একটা নায়েবের ছেলের হাতে আমাদের ব্যবসার চাবি আর হিসাব তুলে দিচ্ছ? যে ছেলে আজ পর্যন্ত আমাদের গাড়ি মুছলো, যে ছেলের বাবা পর্যন্ত আমাদের গাড়ি মুছলো, রোদে দাঁড়িয়ে থাকলো, সে আজ আমাকে টাকা দেবে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ও একটা চোর। ও নিশ্চয়ই তোমার কোনো কুপ্ররোচনা দিয়েছে। তুলি, বড়দের সাথে কথা বলার সময় গলাটা একটু নামিয়ে কথা বললে ভালো হয়। আব্বু যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। আর আমি তো টাকা নিজের পকেটে ভরছি না, পরিবারের হিসাবই রাখবো। তোমার তো খুশি হওয়ার কথা যে তোমার স্বামী এখন দায়িত্ব নিচ্ছে। তুই আমাকে আদর শেখাচ্ছিস আরিয়ান? তোর কত বড় সাহস! আব্বু, দেখেছো ও এক্ষুনি কেমন মালিকের মতো কথা বলছে? কাল পর্যন্ত ও ছিল রাস্তার ফকির, আর আজ আমার উপর খবরদারি করছে। তুই আসলে একটা সুবিধাবাদী আরিয়ান। তুই আমার বাবাকে হাত করেছিস আমাদের সম্পত্তি হাতানোর জন্য। তুলি, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি। আরিয়ান ঠিকই বলেছি, তুই বড় হয়েছিস, কিন্তু তোর মেজাজ এখনো ছোট লোকের মতো। আরিয়ান শিক্ষিত ছেলে, ও গোল্ডেন জিপিএ পাওয়া স্টুডেন্ট। ও জানে কিভাবে ব্যবসা সামলাতে হয়। আজ থেকে তোর ভার্সিটি ফি বা শপিং সব আরিয়ানের কাছ থেকে বুঝে নিবি। নায়েব সাহেব, আপনি আজই আরিয়ানকে নিয়ে অফিসে যাবেন এবং সব কর্মচারীদের জানিয়ে দেবেন ওই এখন ডিরেক্টর। জি হুজুর। আরিয়ান তো আপনারই সন্তান তুল্য, ও আপনার মান রক্ষা করবে ইনশাল্লাহ। তবে তুলিমা যদি এভাবে নারাজ হয় আমার খুব লজ্জা লাগে হুজুর। আমরা তো নিচু মানুষ। আব্বা, আপনি অহেতুক লজ্জা পাবেন না। তুলি রাগ করেছে কারণ ও এখনো বাস্তবতাটা বুঝতে পারছে না। ও যখন দেখবে যে আমি ওর কোনো ক্ষতি করছি না, বরং পরিবারকে সাহায্য করছি, তখন সব ঠিক হয়ে যাবে। তুমি তৈরি হও আব্বা, আমরা অফিসে যাব। তুলি নাস্তা না করে গটগট করে টেবিল থেকে উঠে গেল। ও সোজা নিজের ঘরে গিয়ে ওর সব বন্ধুদের ফোন দিল, বিশেষ করে আকাশকে। আকাশের সাথে মিলে ও একটা মতলব আটতে চাইল, যাতে আরিয়ানকে সবার সামনে এমনভাবে চোর বানানো যায় যেন আব্বুকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হন। হ্যালো আকাশ, শুনছিস? আমার বাড়িতে এক তুল কালাম কাণ্ড হয়ে গেছে। ওই ছোট লোকটাকে আব্বু এখন আমাদের ব্যবসার হেড বানিয়েছে। এমনকি আমার হাত খরচও নাকি ওর কাছ থেকে নিতে হবে। তুই কি বুঝতে পারছিস আমার সম্মান কোথায় নামছে? কিছু একটা কর, ওকে রাস্তা থেকে সরাতে হবে। চিন্তা করিস না তুলি, ওকে তো আমি চিনি। আজ বিকালে ও যখন নায়ক কাকাকে নিয়ে অফিসের দিকে রওনা হবে, তখন আমরা ওর নির্জন রাস্তায় আটকাবো। ওর গাড়িতে আমি ড্রাগস বা জাল টাকা ভরে দেব। এমন একটা সিন ক্রিয়েট করব যে তোর আব্বু ওকে পুলিশে দিতে বাধ্য হবে।
শুধু তুই আমাদের একটু সাহায্য করবি ওকে এই রাস্তায় নিয়ে আসতে। বিকেলে আরিয়ান নায়েব সাহেবের সাথে অফিসের দিকে রওনা হলো। আরিয়ান আজ নিজে গাড়ি চালাচ্ছে, তবে এবার আর ড্রাইভার হিসেবে নয়, একজন কর্তার মতো। নায়েব সাহেব পাশে বসে গর্বিত চোখে নিজের ছেলেকে দেখছেন। মাঝপথে ব্রিজের কাছে পৌঁছাতেই আকাশের দলবল ও 4-5টা বাইক নিয়ে আরিয়ানের গাড়ি আটকে দিল। এই যে জমিদার বাড়ির ছোট লোক সাহেব, গাড়ি থেকে নামুন। অনেক বড় ম্যানেজার সেজেছেন দেখছি। শুনেছিলাম আপনি নাকি তুলির পকেট মানির কন্ট্রোল করছেন। তোর কি আয়নার নিজের চেহারা দেখা হয় না? এই নায়েবের ছেলে তো আজ আমি উচিত শিক্ষা দেব। আকাশ, পথ ছাড়ো। আমি কাজের জন্য বের হয়েছি। তোমাদের মতো বখাটেদের সাথে ফালতু কথা বলার সময় আমার নেই। রাস্তা ছাড়ো, না হলে আমি হর্ন দিতে বাধ্য হব। ওরে বাবা, কত তেজ! এই তোরা দেখ, জমিদার বাড়ির জামাইয়ের তেজ কত! এই আরিয়ান, তুই কি জানিস না তুলি তোকে ঘৃণা করে? তুই কেন আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছিস? তোকে আমরা ছাড়ব না। এই তোরা ওর গাড়ির ডিগি চেক করতো, নিশ্চয়ই কোনো অবৈধ কিছু আছে। আকাশ, মুখ সামলে কথা বলো। আমি কোনো অবৈধ কাজ করছি না। আর এই ড্রামা বন্ধ করে রাস্তা থেকে সরে যাও, না হলে আমাকে কড়া ব্যবস্থা নিতে হবে। তোমরা ভাবছো তুলি এখানে আসবে আর আমি ফেঁসে যাব? আমি সব জানি। ঠিক সেই সময় তুলে একটা সিএনজি নিয়ে ওখানে এসে হাজির হলো। ও এসেই আরিয়ানের উপর চড়াও হলো। ও জানতো না যে আরিয়ান ভেতরে ভেতরে ড্যাশ ক্যাম আর নিজের ফোনের রেকর্ডিং অন করে রেখেছে। আরিয়ান আজ সব প্রস্তুতি নিয়ে বের হয়েছে, কারণ ও জানে আকাশরা কি করতে পারে। আরিয়ান, তুই আমার বন্ধুদের সাথে ঝগড়া করছিস? তুই নাকি অফিসের ফাইল থেকে টাকা চুরি করার ধান্দা করছিস? আকাশ আমাকে সব বলেছে। তুই ভাবলি কি করে যে আব্বু তোকে বিশ্বাস করবে? আকাশ, ওর গাড়িতে দেখো তো কি আছে। তুলি, তুমি কি নিজের চোখে দেখেছো আমি চুরি করেছি, নাকি আকাশের কথায় নাচছো? শোনো তুলি, তুমি জমিদার বাড়ির মেয়ে হতে পারো, কিন্তু বুদ্ধি তোমার হাঁটুতেও নেই। এই আকাশরা তোমাকে ব্যবহার করছে আমার সম্মান নষ্ট করার জন্য। ওরা চায় আমি সরে যাই, যাতে ওরা আমাদের ব্যবসায় ঢুকে পড়তে পারে। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর কত বড় আস্পর্ধা আকাশ! ওকে আজ এমন মার দিবি যাতে জমিদার বাড়ির নাম ভুলে যায়, ও যেন কোনোদিন অফিসে যেতে না পারে। আকাশ আর ওর বন্ধুরা আরিয়ানের দিকে তেড়ে আসতেই আরিয়ান শান্তভাবে ফোনটা বের করলো। ও আগে থেকে ভিডিও কল দিয়েছিল সরাসরি আরশাদ সাহেবকে। আরশাদ সাহেব এতক্ষণ ফোনের ওপার থেকে সব কথা লাইভে শুনছিলেন এবং দেখছিলেন। আরিয়ানের হাতে ফোনের স্ক্রিন দেখে তুলি আর আকাশের রক্ত হিম হয়ে গেল। তুলি, তুই এখানে কি করছিস? আর আকাশ, তুমি আমার জামাইয়ের গায়ে হাত তোলার সাহস পাও কোথায়? আমি সব শুনেছি। তুলি, তুই যে ঘরের শত্রু বিভীষণ হবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তুই আমার জামাইকে মার খাওয়ানোর জন্য বকাটেদের সাথে মিলে ছক কেটেছিস। ছি! তুলি আর আকাশের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আকাশ বেগতিক দেখে বাইক নিয়ে চম্পট দিল। ওর সাঙ্গ পাঙ্গরাও পালালো। তুলি মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে কাঁপতে লাগলো। আরিয়ান গাড়ি থেকে নেমে তুলির সামনে গিয়ে দাঁড়ালো। ওর চোখে আজ করুণা। তুলি, আমি তোমাকে ছোট করতে চাইনি, কিন্তু তুমি নিজেই নিজের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছ। আকাশ তোমার বন্ধু নয়, ও তোমার বাবার সম্পত্তি হাতানোর ধান্দায় আছে। ও আজ ড্রাগস দিয়ে আমাকে ফাঁসাতে চেয়েছিল, অথচ তুমি সেটা বুঝলে না। চলো বাড়িতে চলো, আব্বু তোমার জন্য অনেক রাগী হয়ে অপেক্ষা করছেন। আরিয়ান, আমি বুঝতে পারিনি ওরা এমন জঘন্য কাজ করবে। আমি শুধু চেয়েছিলাম তোমাকে একটু ভয় দেখাতে। ভয় দেখানোর অনেক পথ ছিল তুলি, কিন্তু এটা ছিল নোংরামি। বাড়িতে চলো, আজ তোমার সব হিসাব হবে। আমি নায়েবের ছেলে হতে পারি, কিন্তু বেইমান নই। বাড়ি ফেরার পর আরশাদ সাহেব রাগে ফেটে পড়লেন। তিনি তুলিকে সাফ জানিয়ে দিলেন যে আরিয়ানের কাছে ক্ষমা না চাইলে ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে এবং ওর সব উত্তরাধিকার কেড়ে নেওয়া হবে। তুলি জীবনে এই প্রথম এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ল। ও আরিয়ানের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান তখন শান্তভাবে ল্যাপটপে অফিসের ফাইল চেক করছিল। আরিয়ান, আমাকে মাফ করে দাও। আমি আকাশের কথায় ভুল বুঝেছিলাম। আমি আসলে ইমোশনাল হয়ে পড়েছিলাম। ক্ষমা আমি তখনই করব তুলি, যখন তুমি মন থেকে স্বীকার করবে যে আমি তোমার স্বামী, কোনো কাজের লোক নই। আর শোনো,
কাল থেকে ভার্সিটিতে গেলে আমাকে সাথে নিয়ে যাবে, কিন্তু এবার আর ড্রাইভার হিসেবে নয়, আমার স্ত্রী হিসেবে আমার পাশে বসে যাবে। মনে রেখো, আমি যদি চাইতাম তবে আব্বুকে বলে আজই তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার সম্মান আমার কাছে বড়। তুলি কোনো কথা বলতে পারলো না। ওর চোখের কোণে পানি জমে এলো। ও বুঝতে পারলো আরিয়ানকে যতটুকু নিচু ভেবেছিল ও আসলে তার চেয়েও অনেক বড় হৃদয়ের মানুষ। তুলি আজ প্রথমবার আরিয়ানের চোখের দিকে তাকিয়ে এক গভীর মায়া অনুভব করলো। সকালবেলা জমিদার বাড়িতে এক অন্যরকম দৃশ্য দেখা গেল। আরিয়ান পাঞ্জাবি পরে রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তুলি যখন নিচে নেমে এলো, ওর মুখটা আগের মতো অহংকারে ভরা নেই, বরং এক ধরনের জড়তা কাজ করছে। ও বুঝতে পারছে বাড়ির পরিস্থিতি বদলে গেছে। মিতু আর ওরামও বারান্দায় দাঁড়িয়ে দেখছে। তুলি, দাঁড়িয়ে আছো কেন? চলো, আজ আমি নিজে তোমাকে ভার্সিটিতে পৌঁছে দেব। তবে মনে রেখো, আজ আমি ড্রাইভারের সিটে বসলেও আমি তোমার স্বামী। তোমার কোনো বন্ধু যদি আজ বেয়াদবি করে তবে তার ফল ভালো হবে না। আমি কি একা যেতে পারি না আরিয়ান? কালকের ঘটনার পর আমার মুখ দেখানোর জায়গা নেই। আকাশ নিশ্চয়ই ভার্সিটিতে গিয়ে সব রটিয়ে দিয়েছে। পালালে হবে না তুলি, তুমি জমিদার বাড়ির মেয়ে, মাথা নিচু করে থাকার অভ্যাস করো না। চলো আমার সাথে। ওরা দুজনে গাড়িতে গিয়ে বসলো। ভার্সিটির গেটে আজ অনেক ভিড়। আকাশ আর ওর দলবল আগে থেকে দাঁড়িয়ে আছে। আরিয়ান গাড়ি থামাতেই আকাশ এগিয়ে এলো। আকাশের চোখে মুখে আজ শয়তানি হাসি। কিরে তুলি, কালকের নাটকের পর আজ আবার এই ছেলেটাকে সাথে নিয়ে এসেছিস? তোদের জমিদার বাড়ির মান সম্মান কি একদম শেষ? শোন তুলি, এই আরিয়ানের আসল রূপ তুই এখনো দেখিস না। ও যে শুধু আমাদের উপর হুকুম চালাচ্ছে তা না, ও তোকে বিয়ে করার আগে থেকেই তোর বাবার সম্পত্তির উপর নজর দিয়েছে। আকাশ, কালকের চরের দাগ কি শুকিয়ে গেছে যে আজ আবার বকবক করছিস? রাস্তা ছাড়ো, আমাদের দেরি হচ্ছে। রাস্তা ছাড়বো কেন? আজ তো পুরো ভার্সিটির সামনে তোদের একটা সত্যি কথা জানাবো। এই যে সবাই শোনো, তুলি যে আরিয়ানকে কাজের লোক বলে পরিচয় দেয়, আসলে এই আরিয়ান হলো সেই ছেলে যে ছোটবেলায় তুলির জীবন বাঁচিয়েছিল, আর তুলির বাবা সেই কৃতজ্ঞতায় ওকে বিয়ে দিয়েছিল। কিন্তু মজার ব্যাপার কি জানো, আরিয়ান আসলে নায়েবের ছেলে নয়, ও এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান চৌধুরীর হারিয়ে যাওয়া ছেলে। আকাশের কথাই পুরো গেটে হইচই পড়ে গেল। তুলি বড় বড় চোখে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। আকাশ একটা কাগজ বের করে তুলির সামনে ধরল। এই দেখো আরিয়ান, ডিএনএ রিপোর্ট আর ওর বাবার পরিচয়। ও এতদিন ছদ্মবেশে তোদের বাড়িতে ছিল যাতে তোদের সম্পত্তিটা দখল করতে পারে। ও তোদের সাথে একটা গেম খেলেছে তুলি। ও তোকে ভালোবাসে, বিয়ে করেনি। ও শুধু প্রতিশোধ নিতে চায়। আরিয়ান, আকাশ এসব কি বলছে? তুই নাকি চৌধুরীর ছেলে, আর তুই আমাদের বাড়িতে নায়েবের ছেলে সেজেছিলি কেন? আরিয়ান, তুই কি আসলেও আমাদের সাথে প্রতারণা করছিস? আকাশ যেটা বলেছে সেটা অর্ধেক সত্যি। আমি চৌধুরীর ছেলে সেটা ঠিক, কিন্তু আমি সম্পত্তির জন্য আসিনি তুলি। আমার বাবা আমাকে ছোটবেলায় এই জমিদার বাড়িতে রেখে গিয়েছিলেন নিরাপত্তার জন্য, আর আমি কোনো প্রতিশোধের নেশায় আসিনি। আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই যে এত বড় একটা সত্য আমার কাছে লুকালি, তার মানে তুই আমাকে কোনোদিনও বিশ্বাসই করিসনি। আকাশ ঠিকই বলেছে, তুই একটা ধোঁকাবাজ। আমি তোকে ঘৃণা করি আরিয়ান। তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা। তুলির চোখের পানি মুছতে মুছতে ভার্সিটির ভেতরে দৌড়ে চলে গেল। আকাশ একটা কুৎসিত হাসি দিয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোল শক্ত হয়ে এলো। ও বুঝলো আকাশ ওর জীবনের গোপন কতগুলো কথা জেনে গেছে এবং সেগুলো তুলির কাছে ভুলভাবে তুলে ধরেছে। আকাশ, তুমি নিজের কবর নিজেই খুঁড়লে। আমি চৌধুরী পরিবারের ছেলে হিসেবে যদি একবার হাত চালাই তবে তোমার অস্তিত্ব থাকবে না, কিন্তু আমি এটা আমার উপায়ে করব। আরিয়ান আর ভার্সিটি গেটে দাঁড়ালো না। ও সোজা নিজের গাড়িতে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। ও জানে এখন বাড়িতে ফিরে একটা তুফান উঠবে। আরশাদ সাহেব হয়তো সব জানতেন, কিন্তু তুলি আজ যে কষ্ট পেয়েছে তাতে সব উলটপালট হয়ে যাবে। বিকেলে যখন আরিয়ান বাড়িতে ফিরল, দেখলো নায়েব সাহেব বারান্দায় বসে কাঁদছেন। আরশাদ সাহেব আরিয়ানের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাড়ির পরিবেশে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। আরিয়ান, তুমি নাকি চৌধুরী বাড়ির ছেলে? নায়েব সাহেব আমাকে সব কিছু বললেন। আমি জানতাম তোমার পরিচয় ভিন্ন হবে,
কিন্তু তুমি এভাবে সব্বার সামনে মিথ্যে সেজে থাকবে তা ভাবিনি। তুলি আজ বাড়িতে এসে যে কান্নাকাটি করেছে, আমি সেটা সহ্য করতে পারছি না। আব্বু, আমি কোনো ভুল উদ্দেশ্য নিয়ে এখানে থাকিনি। আমি শুধু নিজেকে গড়তে চেয়েছিলাম। আর তুলির সাথে আমার বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, কিন্তু ও এখন আমাকে ঘৃণা করছে। ঠিক সেই সময় তুলি উপর থেকে নেমে এলো, ওর হাতে আরিয়ানের সুটকেস। ওর সুটকেসটা আরিয়ানের সামনে ছুঁড়ে মারলো। তুই আজই এই বাড়ি থেকে চলে যাবি আরিয়ান। তুই চৌধুরীর ছেলে হোক বা নায়েবের ছেলে, আমার কাছে তুই একটা প্রতারক। আমি ডিভোর্স পেপার রেডি করতে বলছি। এই নাটক আর চলবে না। তুলি, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। আকাশ তোমাকে ব্যবহার করছে। তুমি কি একবারও আমার কথা শুনবে না? শোনার কিছু নেই। তুই আমার আব্বুর বিশ্বাস ভেঙেছিস, আমার বিশ্বাস ভেঙেছিস। যা এখান থেকে, আর কোনোদিন যেন তোকে এই জমিদার বাড়িতে না দেখি। আরিয়ান স্থির হয়ে দাঁড়ালো। ও দেখলো নায়েব সাহেব মাথা নিচু করে আছেন। আরিয়ান সুটকেসটা হাতে নিল। ওর চোখে আজ জল নেই, আছে এক অটল প্রতিজ্ঞা। ঠিক আছে তুলি, আমি চলে যাচ্ছি। কিন্তু মনে রেখো, যেদিন তুমি সত্যটা জানতে পারবে, সেদিন হয়তো আমি আর তোমার নাগালের মধ্যে থাকবো না। আর আরশাদ আব্বু, আপনি আমাকে যে আশ্রয় দিয়েছিলেন তার ঋণ আমি চুকিয়ে দেব। ভালো থাকবেন সবাই। আরিয়ান জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেল। মিতু আর ওর আম্মু কাঁদছে, কিন্তু তুলি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ও ভাবলো ও জিতেছে, কিন্তু ওর বুকের ভেতরটা যে হাহাকার শুরু হয়েছে সেটা ও বুঝতে পারল না। আরিয়ানের পরিচয় পরিবর্তনের সাথে সাথে এই জমিদার বাড়ির ভাগ্য আজ থেকে বদলে গেল। আরিয়ান জমিদার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর 3 দিন কেটে গেছে। বাড়ির প্রতিটি কোণে এক নতুন শ্মশান নীরবতা বিরাজ করছে। তুলি নিজেকে নিজের ঘরে বন্দি করে রেখেছে। সে ভাবছে সে সঠিক কাজ করেছে, কিন্তু তার মনের গভীর থেকে কেউ একজন বারবার বলছে যে কোথাও একটা বড় ভুল হচ্ছে। ঠিক তখনই তুলির ফোনের মেসেজ টোন বেজে উঠল। আকাশ তাকে একটি অডিও ক্লিপ পাঠিয়েছে। এটা আবার কি? আকাশের ভিডিও মেসেজ কেন? নিশ্চয়ই আরিয়ানের কোনো নতুন কুকর্মের খবর দিতে ফোন করেছে। তুলি অডিওটা প্লে করতেই তার গায়ের রক্ত হিম হয়ে গেল। ফোনে স্পিকার থেকে ভেসে আসছিল আকাশের অট্টহাসি আর নিচু গলার শয়তানি কথোপকথন। আরে দোষ, কাজ একদম হাসিল। ওই আরিয়ানটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুলি এখন পুরো একা। এখন ও শুধু ওর বাবার ব্যবসায় লস করাতে পারলেই জমিদার বাড়ি আমাদের দখলে আসবে। তুলি তো বোকা মেয়ে, ও বুঝতেই পারেনি আরিয়ান ওই চৌধুরী পরিচয়টা আমি আংশিক এডিট করে ওকে দিয়েছি। আরিয়ান আসলে ওর বাবার সম্পত্তি রক্ষা করতেই এসেছিল, কিন্তু আমরা সেটাকে প্রতিশোধ বানিয়ে দিলাম। যেটা শুধু চৌধুরীর ছেলে হয়েও নায়েবের ছেলের অভিনয় করছিল। জানলে কি আর ওকে সরানো যেত? তুলির হাত থেকে ফোনটা ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। ওর পুরো শরীর কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ও বুঝতে পারলো আকাশ ওকে ঢাল হিসাবে ব্যবহার করে আরিয়ানকে তাড়িয়েছে। আরিয়ান প্রতারক নয়, বরং আকাশই আসল কাল লাগিনি। তুলি পাগলের মতো ঘর থেকে বেরিয়ে নিচে নামলো। দেখলো মিতু সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মিতু, আরিয়ান কোথায়? তুই জানিস ও কোথায় গেছে? আমি অনেক বড় পাপ করে ফেলেছি মিতু। ও কোনো প্রতারক নয়, ও তো আমাদের বাঁচাতে চেয়েছিল। আমি ওই আকাশের কথায় বিশ্বাস করে নিজের কপাল পুড়েছি। এখন আর খুঁজে কি হবে আপু? তুমি তো ওকে সবার সামনে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। নায়েব চাচাও আজ সকালে বাড়ি ছেড়ে চলে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন ওনার ছেলে কোনোদিন চুরি করতে শেখেনি, কারোর হক মারেনি। আপু, তুমি একটা সোনার মানুষকে আস্থা করে ফেলে দিয়েছো। এখন আর কান্নাকাটি করে কি লাভ বলো? কোনো লাভ নেই। না মিতু, আমি ওকে খুঁজে বের করবই। আমি ওর পায়ে ধরে মাফ চাইবো। আমি আকাশকে বিশ্বাস করে নিজের সর্বনাশ করেছি। আব্বু কোথায়? আব্বুকে জানে আরিয়ান কোথায় থাকতে পারে? ঠিক সেই সময় আরশাদ সাহেব ড্রয়িং রুমে ঢুকলেন। ওনার মুখটা পাথরের মতো গম্ভীর হয়ে আছে। ওনার হাতে একটা আইনি নোটিশ আর কিছু ফাইল। তুলি, এখন আর আরিয়ানকে খুঁজে লাভ নেই। ও তার আসল পরিচয় নিয়ে শহরে ফিরে গেছে। আর এই দেখ, ওর যাওয়ার আগে আমাদের ব্যবসার সব পুরনো পাওনা মিটিয়ে দিয়ে গেছে। এমনকি আমাদের যে বড় ব্যাংক লোন ছিল সেটাও ও নিজের জমানো টাকা থেকে শোধ করে দিয়েছে। একটা প্রতারক কি নিজের টাকা দিয়ে তোর বাবার দেনা শোধ করে দিত? ও তো চাইলে আমাদের পথে বসিয়ে দিতে পারত। আব্বু, আমি বুঝতে পারিনি। আমি রাগের মাথায় ওকে অনেক কড়া কথা বলেছি। আমি বলেছি আমি ওকে তালাক দেব। ও কি আমাকে কোনোদিন ক্ষমা করবে আব্বু? আমি তো ওর সাথে বড় অপরাধ করেছি। ও
ক্ষমা করবেন কিনা জানি না, তবে আরিয়ান এখন আর সেই নায়েবের ছেলে নেই। ও এখন চৌধুরী গ্রুপের নতুন এমডি। তুই যদি ওর সাথে দেখা করতে চাস তবে তোকে এখন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তুই তোর অহংকার দিয়ে যে দেওয়াল তুলেছিস সেটা পার হওয়া এখন অসম্ভব। তুলি আর এক মুহূর্ত দেরি করলো না। ও নিজের গাড়ির চাবি নিয়ে হিত হিত জ্ঞান শূন্য হয়ে বেরিয়ে পড়ল। ওর মাথায় শুধু ঘুরছে আরিয়ানের সেই বিদায়বেলার শান্ত কণ্ঠস্বর। তুলি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে শহরের সবচেয়ে বড় টাওয়ার চৌধুরী গ্রুপের অফিসের সামনে পৌঁছালো। গেটে 10-12 জন গার্ড ওকে আটকে দিল। ম্যাম, আপনি ভেতরে যেতে পারবেন না। আপনার কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? আমাদের নতুন বসের কড়া অর্ডার আছে। আমি তুলি, আরিয়ান চৌধুরী আমার স্বামী। আমাকে ভেতরে যেতে দিন। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা বাধা দেওয়ার কে? দুঃখিত ম্যাম, আমাদের বস মানে আরিয়ান স্যার বলে দিয়েছেন যে জমিদার বাড়ির কেউ আসলে তাকে যেন গেটের ভেতরে ঢুকতে দেওয়া না হয়। বিশেষ করে তুলি নামের কাউকে দেখলে যেন সোজা বিদায় করে দেওয়া হয়। স্যার এখন বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিংয়ে ব্যস্ত আছেন। তুলির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আরিয়ান সত্যি ওকে নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলেছে। তুলি অফিসের রিসেপশনের সোফায় ধপাস করে বসে পড়ে দু হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। অফিসের কর্মচারীরা অবাক হয়ে তাকিয়ে দেখছে এই অভিজাত মেয়েটিকে। আরিয়ান, আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু একবার বাইরে আসো। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছি না। আমার সব অহংকার আছে ধুলোয় মিশে গেছে। আমি আর জমিদার বাড়ির বড় আপু হতে চাই না। আমি শুধু তোমার সাধারণ স্ত্রী হয়ে থাকতে চাই। প্রায় 3 ঘন্টা পর আরিয়ান কেবিন থেকে বেরিয়ে এলো। পরনে দামি নেভি ব্লু স্যুট, চোখে নীলছে চশমা, কবজিতে কয়েক লাখ টাকার ঘড়ি। ওকে দেখে মনে হচ্ছে না যে ও সেই ছেলে যে একদিন তুলির ব্যাগ কাঁধে নিয়ে রোদে দাঁড়িয়ে থাকতো। আরিয়ান যখন সিঁড়ি দিয়ে গাম্ভীর্যের সাথে নামছে, তুলি ভিড় ঠেলে দৌড়ে কি ওর পথ আগলে দাঁড়ালো। আরিয়ান, আরিয়ান প্লিজ শোনো। আমি সব জেনেছি। আকাশ আমাকে ধোঁকা দিয়েছে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি বাড়িতে ফিরে চলো আরিয়ান। আমাদের ঘরটা তোমায় ছাড়া একদম অন্ধকার হয়ে আছে। ক্ষমা? আপনি বোধহয় রাস্তা ভুল করেছেন মিস তুলি। আমি তো একজন প্রতারক, একজন ছোট জাতের নায়েবের ছেলে। আমার মতো নিচু মানুষের সাথে আপনার মতো জমিদার বাড়ির মেয়ের কথা বলা সাজে না। দারোয়ান, ওনাকে সসম্মানে গেটের বাইরে বের করে দাও। আমার এয়ারপোর্টে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আরিয়ান, ওভাবে বলো না। আমি মরে যাব আরিয়ান। তুমি কি সত্যি আমাদের সেই পবিত্র বন্ধন ভুলে গেলে? তুমি কি চাও আমি তোমার পায়ের উপর পড়ে প্রাণ দেই? আমাদের মধ্যে কোনোদিন কোনো বন্ধন ছিল না মিস তুলি। নিকাটা তো পরিস্থিতির চাপে হয়েছিল, তাই না? আপনিই তো বলেছিলেন এই বাসর ঘর আপনার জন্য জেলখানা। আমি তো শুধু আপনাকে সেই জেলখানা থেকে মুক্তি দিয়েছি। এখন আমরা দুজন দুজনের কাছে পুরোপুরি অপরিচিত। নিজেকে সামলান, আর কোনো দিন আমার সামনে আসার চেষ্টা করবেন না। আরিয়ান একবারও পেছন ফিরে তাকালো না। ও গটগট করে গিয়ে কালো গ্লাসের দামি গাড়িতে বসলো। তুলি মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি নামলো, ঠিক যেমনটা তাদের বাসরাতে পড়েছিল। সেদিন আরিয়ান বারান্দার এক কোণে ভিজেছিল, আর আজ তুলি অনুশোচনা তীব্র আগুনে মাঝ রাস্তায় ভিজে নিঃশেষ হচ্ছে। বৃষ্টির মধ্যে চৌধুরী গ্রুপের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা তুলি আজ এক অন্য মানুষ। তার সেই পুরনো দম্ভ আর জমিদার বাড়ির আভিজাত্যের অহংকার আজ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেছে। আরিয়ান তাকে উপেক্ষা করে চলে গেল। তুলি দমে যাওয়ার পাত্রী নয়। আরিয়ান, তুই আমাকে যতবার তাড়িয়ে দিবি আমি ততবার ফিরে আসব। আমি জানি তোমার মনের এক কোণে এখনো আমার জন্য মায়া আছে। তুমি আমাকে ঘৃণা করছো না। তুমি আসলে আমার উপরে অভিমান করে আছো, আর আমি এই অভিমান ভেঙেই ছাড়বো। তোমাকে আমি কাজের লোকের মতো খাটিয়েছি। এবার আমি তোমার সেবা করে সেই পাপের প্রায়শ্চিত্ত করব। পরের দিন সকালে আরিয়ান যখন তার আলিশান বাংলো থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাবে, তখন দেখলো গেটের সামনে তুলি দাঁড়িয়ে আছে। তুলি পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চোখে মুখে ক্লান্তি। আপনি কি শুরু করেছেন মিস তুলি? রাস্তা ছাড়ুন, আমার কাজে দেরি হচ্ছে। আপনার ড্রামা দেখার সময় আমার নেই। কাল অফিসে গিয়ে নাটক করেছেন, আজ বাড়ির গেটে এসেছেন কেন? আরিয়ান, আমি ড্রামা করতে আসিনি। আমি জানি আমি তোমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করেছি। আজ আমি তোমার বাড়ির সামনে এসেছি তোমার ফরমাস খাটার জন্য। তুমি অফিসে যাবে আর আমি তোমার টিফিন গুছিয়ে দিব। তুমি বাড়ি ফিরবে, আমি তোমার জন্য শরবত নিয়ে দাঁড়িয়ে থাকবো, ঠিক যেভাবে তুমি আমার জন্য করতে। আমি আজ থেকে তোমার বাড়ির সেই সাধারণ মেয়ে হয়েই থাকতে চাই। আপনি পারবেন? আপনি তো জমিদার বাড়ির বড় মেয়ে,
রোদে দাঁড়ালে আপনার গায়ের রং নষ্ট হয়ে যায়, নিচু জাতের মানুষের ছোঁয়া লাগলে আপনার গা ঘিন ঘিন করে। আমার মতো মানুষের সেবা করা কি আপনার সাজে? আপনি বরং আপনার আভিজাত্য নিয়ে বাড়িতে গিয়ে বসে থাকুন। দারোয়ান, গাড়ি সরাও। আমি কোথাও যাব না আরিয়ান। এই রোদ এই বৃষ্টি আমার গায়ের রং নষ্ট করতে পারবে না, বরং আমার মনটা তোমার জন্য পুড়ে আগে থেকেই ছাই হয়ে গেছে। তুমি আমাকে যতবার ধাক্কা দিয়ে সরিয়ে দিবে আমি ততবার তোমার পায়ের কাছে এসে পড়বো। তুমি অফিস থেকে না ফেরা পর্যন্ত আমি এই গেটেই দাঁড়িয়ে থাকবো। আরিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তুলি হাল ছাড়ল না। সে চৌধুরী সাহেবের বাংলোর বাইরে একটা ছোট্ট গাছের নিচে ঠায়ে বসে রইল। বিকেলে আরিয়ান যখন বাড়ি ফিরল দেখল বৃষ্টি শুরু হয়েছে। তুলি এখনও গেটের বাইরে ভিজছে। আপনার জেদ তো কম না তুলি, কেন করছেন এসব? আমি তো আপনাকে মুক্তি দিয়েছি। আপনি আপনার জমিদার বাড়িতে ফিরে যান, আপনার আভিজাত্য নিয়ে থাকুন। আমার মতো একসময়ের কামলার ছেলের জন্য কেন কষ্ট পাচ্ছেন? আরিয়ান, আমি আকাশের সাথে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছি, ওকে পুলিশে দিয়েছি। আমি শুধু তোমাকে চাই আরিয়ান। তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমি এই বৃষ্টিতে মরে যাব। শুধু একবার শুধু আমাকে আগের মতো বউ বলে ডাকো। আমি তোমার উপর করা সব অন্যায়ের সাজা পেতে রাজি আছি। ক্ষমা করা এত সহজ না তুলি। আপনি আমার সম্মান নিয়ে খেলছেন, আমার বাবার চোখের পানি ঝরিয়েছেন। আজ আপনি ভিজছেন বলে আমার মায়া হবে? যেদিন আমি বারান্দায় ভিজেছিলাম সেদিন কি আপনার মায়া হয়েছিল? যান এখান থেকে, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তো আল্লাহ পাক লিখে দিয়েছেন আরিয়ান, মানুষ চাইলেই কি সেটা মুছে দিতে পারে? তুমি আমাকে একদিন খাইয়ে দিয়েছিলে, আজ আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে এনেছি। এই নাও, এই খাবারটুকু অন্তত মুখে দাও। আমি অনেক কষ্ট করে তোমার পছন্দের তরকারি রান্না করেছি। খাবারগুলো ফেলে দিন, আমার জন্য রান্না করার লোকের অভাব নেই। আর শোনেন, কাল থেকে যদি আপনাকে এখানে দেখি তবে আমি এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাব। আপনাকে দেখার রুচিও আমার নেই। এই টিফিন বক্সটা নিয়ে আপদ বিদায় হন। আরিয়ান গটগট করে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তুলি মাটির ওপর বসে পড়ল। তার চোখের পানি বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। পরের দিন সকালে আরিয়ান যখন বের হতে যাবে দেখল তুলি জ্বরের ঘোরে গেটের পাশেই পড়ে আছে। তুলি চোখ খোলো, এ কি অবস্থা করেছো নিজের? এত জেদ কেন তোমার? সারা রাত কি এই বৃষ্টির মধ্যে এখানেই ছিলে? পাগল নাকি তুমি? তুমি তবে আমার কথা শুনলে আরিয়ান? আমি জানতাম তুমি আমাকে ওভাবে ফেলে দিতে পারবে না। তোমার এই শাসনটুকু পাওয়ার জন্যই তো আমি মরে যেতেও রাজি। আরিয়ান, আমাকে একটু ধরো, আমার খুব শীত করছে। চুপ করো, কোনো কথা বলবে না। নিজেকে এই অবস্থায় কেন আনলে? আমি কি তোমাকে আসতে বলেছি? শুধু শুধু আমার ঝামেলা বাড়াচ্ছ। দাঁড়াও, তোমাকে ভেতরে নিয়ে যাই। তুমি আমাকে নিজের কোলে তুলে নিয়েছো আরিয়ান। আজ কি তবে আমি তোমার বাড়িতে প্রবেশ করার অনুমতি পেলাম? তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? বেশি কথা বললে এখনই গেটের বাইরে রেখে আসবো। অসুস্থ হয়েছে বলে দয়া করছি, এর মানে এই না যে সব ভুলে গেছি। সুস্থ হয়ে নাও, তারপর তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এখন চুপচাপ থাকো। আরিয়ান মুখে কড়া কথা বলল। তার হাত দুটো কাঁপছিল। সে দ্রুত তুলিকে নিয়ে ঘরের ভেতর গেল এবং ডাক্তার ডাকার নির্দেশ দিল। তুলি আধভেজা চোখে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। এই কঠোরতার আড়ালে ও আরিয়ানের সেই পুরনো ভালোবাসাটা স্পষ্ট দেখতে পাচ্ছিল। আরিয়ান তুলিকে বিছানায় শুইয়ে দিয়ে পাগলের মতো ডাক্তারকে ফোন করলো। তুলির শরীরটা একদম বরফের মতো হয়ে গেছে, হাত পা নীল হয়ে আসছে। একটু পরে ডাক্তার এসে তুলিকে পরীক্ষা করে গম্ভীর হয়ে গেলেন। আরিয়ান সাহেব, রোগের অবস্থা কিন্তু একদমই ভালো না। প্রচণ্ড ঠান্ডায় ওর হার্টবিট কমে যাচ্ছে। এভাবে চললে ওকে শকে চলে যাবে। কোনো ওষুধ এখন কাজ করবে না। ডাক্তার সাহেব, আপনি যা লাগে করেন। ও কেন এমন নিস্তেজ হয়ে যাচ্ছে? কিছু একটা তো করেন। ওর শরীরের ভেতরে তাপ একদম শেষ হয়ে গেছে। এখন শুধু কম্বল দিয়ে হবে না, ও শরীরে গরম করার জন্য মানুষের গায়ের ওম খুব দরকার। আপনি ওর স্বামী, আপনি যদি ওর খুব কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে শরীরের গরম দিতে পারেন তবেই হয়তো ও বেঁচে ফিরবে। এছাড়া আর কোনো রাস্তা আমি দেখছি না। ডাক্তার বেরিয়ে যাওয়ার পর আরিয়ান অন্ধকার ঘরে একা হয়ে গেল। তুলির দিকে তাকিয়ে ওর বুকটা ফেটে যাচ্ছে। যে মেয়েটা একদিন ওকে ঘৃণায় ঘর থেকে বের করে দিয়েছিল
সে আজ ওর জন্য জীবন দিতে বসেছে। আরিয়ান আর দেরি করলো না। আর তুলি, তুমি কেন নিজের এই হাল করলে? আমি তো তোমায় শুধু রাগ করে দূরে সরিয়েছিলাম, কিন্তু তুমি তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলে। আরিয়ান, খুব শীত লাগছে, আমাকে একটু ধরো, আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে ফেলে দিও না আরিয়ান। মরতে তোমাকে আমি দেব না তুলি, তুমি আমার অনেক অপমান করেছো, সেই বদলা তো আমার নেওয়া বাকি। আজ তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। আরিয়ান গায়ের শার্ট খুলে ফেলো আর তুলিকে খুব শক্ত করে নিজে বুকের সাথে জড়িয়ে ধরলো। তুলির বরফ হয়ে যাওয়া শরীরটা আরিয়ানের গরম ছোঁয়া পেতে এক অন্যরকম শিহরণ জাগলো। আরিয়ান বুঝতে পারলো তুলিকে বাঁচাতে হলে ওকে আরো কাছে আসতে হবে। তুলি, আজ আমি আর কোনো বাধা মানব না। তুমি আমার স্ত্রী, আর আজ আমি তোমাকে মরতে দেব না। তোমার শরীর গরম করতে যা করা লাগে আমি তাই করব। আমি তো তোমারই আরিয়ান, তুমি আমাকে যেইভাবে খুশি রাখো, শুধু আমাকে ছেড়ে যেও না। তোমার গায়ের এই ওমটুকু পাওয়ার জন্য আমি হাজার রাত ওই গেটের সামনে বৃষ্টিতে ভিজতে রাজি। আরিয়ান তুলির কপালে আর ঠোঁটে গভীর আদর দিতে শুরু করলো। ধীরে ধীরে ওদের দুজনের চামড়া এক হয়ে গেল। আরিয়ানের শরীরের উত্তাপ তুলির নিস্তেজ হয়ে যাওয়া শিরা উপশিরে রক্ত চলাচল বাড়িয়ে দিল। তুলি অনুভব করলো ওর শরীরটা ধীরে ধীরে গরম হয়ে উঠছে আর হারানো প্রাণশক্তি ফিরে আসছে। আরিয়ান আজ কোনো রাগ বা অভিমান রাখলো না, শুধু ভালোবাসা দিয়ে ওর বউকে আগলে রাখলো। আরিয়ান, তোমার এই আদরে আমি যেন নতুন জীবন পেলাম। আমি বুঝতে পারছি আমার ভেতরের রক্ত আবার গরম হয়ে উঠছে। তুমি কি আমাকে সত্যিই মাফ করে দিয়েছো? কথা কম বলো তুলি, এখন তোমার বিশ্রাম দরকার। আমি তোমাকে নিজের ভেতর মিশিয়ে রেখেছি যাতে এক ফোঁটা ঠান্ডাও তোমাকে না ছয়। আজ থেকে তুমি এই জমিদার বাড়ির বড় আপু নও, তুমি শুধু আমার ঘরের সাধারণ এক বউ। আমি সারা জীবন তোমার এই বুকের উপর মাথা রেখেই কাটাতে চাই। আমাকে কোনো দিন আর কাজের লোকের ছেলে বলে গালি দেব না আরিয়ান। আমি তোমার পায়ের ধুলো হয়ে থাকতে চাই। তুমি অনেক কথা বলছো, এখন ঘুমাও। আমি সারা রাত এভাবেই তোমাকে জড়িয়ে থাকবো। তোমার শরীরে যতক্ষণ পুরো তাপ না ফিরবে আমি তোমাকে ছাড়ছি না। আরিয়ানের বলিষ্ঠ বাহু ডোরে তুলি আজ পরম শান্তি খুঁজে পেল। রাতের নিস্তব্ধতায় দুজনের নিঃশ্বাস এক হয়ে মিশে গেল। আরিয়ানের শরীরে সেই বিশেষ উষ্ণতা তুলিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসলো। সকালের আলো ফোটার সময় তুলির গা আর আগের মতো ঠান্ডা ছিল না, বরং ভালোবাসার তাপে সেটা টকটকে লাল হয়ে উঠেছিল। জানালার ভারী পর্দা ভেদ করে সকালের সোনালি রোদ আরিয়ানের বিশাল শোবার ঘরে এসে পড়েছে। তুলি যখন আড়মোড়া ভেঙে চোখ মেলল, তার সারা শরীরে এক অদ্ভুত আরাম আর প্রশান্তি। কাল রাতে সেই হাড় কাঁপানো শীত আর নেই, বরং আরিয়ানের গায়ের ওমে সে এখনো ডুবে আছে। আরিয়ানের একটা শক্ত হাত এখনো তুলির কোমরে পেঁচানো, যেন এক মুহূর্তের জন্য সে তাকে ছেড়ে দিতে চায় না। তুলি মুচকি হেসে আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। আরিয়ান, আরিয়ান ওঠো না, দেখো সকাল হয়ে গেছে। আমি জানতাম তুমি মুখে যতই রাগ দেখাও না কেন আমাকে ওভাবে যেতে দিতে পারবে না। কাল রাতে তুমি যেভাবে আমাকে নিজের শরীরের সাথে মিশিয়ে রেখে বাঁচালে, আমি আমার সব পুরনো দুঃখ ভুলে গেছি। আজ থেকে আমাদের এক নতুন জীবন শুরু হবে, তাই না আরিয়ান? আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আরিয়ান ধীরে ধীরে চোখ মেলল, কিন্তু তুলি যেমনটা আশা করেছিল আরিয়ানের চোখে তেমনটা কোনো মায়া বা ভালোবাসা ফুটে উঠল না। আরিয়ান খুব শান্তভাবে, প্রায় যান্ত্রিকভাবে তুলির কোমর থেকে হাত সরিয়ে নিল। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এবং আয়নার সামনে গিয়ে নিজের চুলগুলো ঠিক করলো। ওর মুখটা এখন বরফের মতো ঠান্ডা আর গম্ভীর। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আরিয়ান? আমি বলছি আজ থেকে আমাদের সব ভুল বোঝাবুঝি শেষ। আমি তোমার এই ঘরেই তোমার বউ হয়ে থাকবো। তুমি কাল রাতে বুঝিয়ে দিয়েছো যে তুমি আমাকে এখনো কতটা ভালোবাসো। নতুন জীবনের স্বপ্ন দেখা বন্ধ করুন মিস তুলি। কাল রাতে যা হয়েছে তা ছিল স্রেফ একটা চিকিৎসা। আপনার শরীর বরফ হয়ে যাচ্ছিল আর ডাক্তার বলেছিল মানুষের গায়ের তাপ ছাড়া আপনি বাঁচবেন না। আমি শুধু আপনাকে যমদূতের হাত থেকে ফিরিয়েছি। তার মানে এই না যে আমি আপনাকে ক্ষমা করেছি বা আমার মনে আপনার জন্য প্রেম জেগেছে। আরিয়ান আলমারি খুলে টয়ের থেকে কয়েকটা মোটা টাকার বান্ডিল বের করলো। নোটগুলো সব ঝকঝকে নতুন 500 টাকার বান্ডিল। আরিয়ান ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এলো। তুলি তখনও বিছানায় আদশা হয়ে অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আরিয়ানের হাতের সব কয়টা টাকার বান্ডিল সজোরে তুলির গায়ের পর ছুঁড়ে মারল। নোটগুলো ছিটিয়ে পড়ে সারা বিছানা আর মেঝেতে ছড়িয়ে গেল। আরিয়ান, তুমি এ কি করছো? তুমি আমাকে টাকা ছুঁড়ে মারছো কেন?
আমার মাথায় ঢুকছে না। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কাল রাতের সেবার দাম দিলাম তুলি সাহেবা। আপনি তো সবসময় আমার সাথে টাকার আর জাতের হিসাব করেছেন। ছোটবেলা থেকেই দেখে এসেছি আপনি মানুষকে টাকা দিয়ে বিচার করেন। আজ আমিও তাই করলাম। জমিদার বাড়ির বড় আপুর রাতের দাম তো সাধারণ মানুষের চেয়ে একটু বেশি হওয়ার কথা, তাই এই কয় লাখ টাকা আপনার জন্য বকশিস। টাকাগুলো গুনে নিন, কম হলে বলবেন, আরও দেব। আরিয়ান চুপ করো। তুমি কি জানো তুমি কি বলছো? আমি তোমার স্ত্রী। আমি কোনো বাজারের সস্তা মেয়ে না যে তুমি আমাকে এইভাবে টাকার বান্ডিল ছুঁড়ে অপমান করবে। তোমার কি একটু বুক কাঁপলো না এই জঘন্য কথাগুলো বলতে? কাল রাতে তবে কেন আমাকে বাঁচালে? কেন আমাকে এত আদর দিলে? বাঁচিয়েছি যাতে আপনি বেঁচে থেকে আমার এই ঘৃণাটা অনুভব করতে পারেন। মরে গেলে তো আপনি বেঁচে যেতেন। আমি চাই আপনি প্রতি মুহূর্তে মনে মনে মরুন। আপনি আমাকে সবার সামনে কাজের লোক বলে অপমান করেছিলেন। আজ আমি আপনাকে টাকার বিনিময়ে কেনা একটা পুতুল বানিয়ে দিলাম। এখন আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, বরং আমি এখন উঁচুতে আর আপনি আমার ছুঁড়ে দেওয়া টাকার উপর বসে আছেন। আমি যাব না আরিয়ান। তুমি আমাকে যতবার টাকা ছুঁড়ে মারবে আমি ততবার সেগুলো কুড়িয়ে তোমার পায়ে দেব। আমি জানি তুমি শুধু জেদ করে এই নাটক করছো। তোমার চোখ বলছে তুমি আমাকে এখনো ভালোবাসো। তুমি শুধু তোমার পুরনো অপমানের বদলা নিচ্ছ। যাও, যত খুশি বদলা নাও, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না। নাটক আমি করছি না তুলি, নাটক আপনি করছেন। কাল রাতে আপনার শরীর নিস্তেজ ছিল বলে আমি শুধু মানসিকতা দেখিয়েছি। আমার জায়গায় কোনো অচেনা রাস্তার লোক থাকলেও আমি হয়তো তাকে এভাবেই বাঁচাতাম। নিজেকে এত স্পেশাল ভাবার কোনো কারণ নেই। আপনি এখন আমার কাছে স্রেফ একটা আপদ। ওই টাকাগুলো ব্যাগে ভরুন আর এখনই এই বাড়ি থেকে বিদায় হন। তুমি এত নিষ্ঠুর কিভাবে হলে আরিয়ান? এই টাকাগুলো আমার কাছে আগুনের মতো লাগছে। আমি তোমার ভালোবাসা চেয়েছি, তোমার এই নোংরা টাকা নয়। তুমি কি একবারও ভাবলে না আমার বাবা এই দৃশ্য দেখলে কতটা কষ্ট পাবেন? তুমি কি তার সম্মানটাও রাখবে না? আপনার বাবার চিন্তা আমাকে করতে হবে না। ওনার সব দেনা আমি মিটিয়েছি বলেই আজ আপনি আমার দরজায় ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছেন। আর এখন আপনার সাথে আমার পাওনাটাও মিটিয়ে দিলাম। দারোয়ান, ওনাকে বাইরে বের করে দাও। আর শোনো, বিছানায় আর মেঝেতে যতগুলো টাকা পড়ে আছে সব কুড়িয়ে ওর আঁচলে বেঁধে দাও। একটা টাকাও যেন আমার ঘরে পড়ে না থাকে। এই অপবিত্র টাকা আমি আমার ঘরে রাখতে চাই না। আরিয়ান একবারও পেছনে ফিরে না তাকিয়ে গটগট করে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তুলি বিছানায় বসে ডুকরে কেঁদে উঠল। যে বিছানায় কয়েক ঘন্টা আগেও সে স্বর্গের শান্তি খুঁজে পেয়েছিল, সেই বিছানায় এখন তার কাছে কাটা সজ্জা মনে হচ্ছে। আরিয়ানের দেওয়া এই অপমানের ক্ষত কাল রাতে ভালোবাসার চেয়ে অনেক বেশি গভীর হয়ে তুলির কলিজায় বিঁধল। তুলি বুঝল আরিয়ান আজ সত্যি তাকে তার আভিজাত্যের শিকড় থেকে টেনে মাটিতে নামিয়ে দিয়েছে। আরিয়ান বাথরুমে ঢুকে দরজাটা সজোরে আটকে দিতে তুলির মনে হলো তার কলিজাটা কেউ জীবন্ত চিরে ফেলেছে। বিছানায় ছড়িয়ে থাকা ঝকঝকে 500 টাকার নোটগুলো এখন ওর কাছে বিষাক্ত সাপের মতো মনে হচ্ছে। তুলি থরথর করে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নামলো। ওর মাথার চুলগুলো এলোমেলো, চোখের কাজল চোখের পানিতে সারা মুখে লেপ্টে গেছে। আরিয়ান, তুই আমাকে এত বড় অপমান করলি। তুই আমাকে টাকার বিনিময়ে বিচার করলি। আমি জমিদার বাড়ির মেয়ে হতে পারি, কিন্তু আমি তোর জীবন সঙ্গিনী ছিলাম রে। তুই একবারও ভাবলি না এই অপমানের পর আমি মুখ দেখাবো কিভাবে? তুই বাথরুমের দরজা খোল আরিয়ান। তুই আমার চোখে চোখ রেখে এই কথাগুলো বল। ভিতর থেকে কোনো সারা শব্দ আসলো না, শুধু ঝর্ণার পানির শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান যেন নিজেকে পানির শব্দের আড়ালে লুকিয়ে ফেলেছে। তুলি পাগলের মতো বন্ধ দরজায় ধাক্কা দিতে লাগলো। ওর নখ দিয়ে দরজায় আঁচড় কাটতে লাগলো, কিন্তু আরিয়ান বের হলো না। ঠিক আছে আরিয়ান, তুই যেহেতু চাস আমি এই টাকাটা নিয়ে বিদায় হই, তাই হবে। তুই আমাকে পশুর চেয়ে অধম বানিয়ে দিলি। আমি তোর ঘর থেকে চলে যাচ্ছি, তবে মনে রাখিস এই তুলি মরে গেলেও আর তোর দুয়ারে ভিক্ষা চাইতে আসবে না। তুই তোর টাকা নিয়ে সুখে থাক। তোর এই দালান কোঠা একদিন তোকে কুড়ে কুড়ে খাবে। তুলি মেঝেতে পড়ে থাকা নোটগুলো খুব অবহেলার সাথে কুড়াতে লাগলো। ও কাঁদতে কাঁদতে হাসছে, এক অদ্ভুত পাগল করা হাসি। ওর সারা শরীর এখনো কাল রাতে ধকল আর জ্বরে দুর্বল, কিন্তু অপমানের তেজকে দাঁড় করিয়ে রাখলো। ও টাকাগুলো ওর শাড়ির আঁচলে একটা পোটলা করে বাঁধলো। এই নে তোর টাকা। তুই ভাবছিস আমি এই টাকা নিয়ে আমার বাপের বাড়ি যাব? না আরিয়ান, এই টাকা আমি রাস্তার মোড়ে ফকিরদের বিলিয়ে দেব। তোর মতো মানুষের উপার্জিত টাকার ছোঁয়ার শখ আমার নেই।
আমি চললাম। তুই আজ থেকে মুক্ত। তুই আর নায়েবের ছেলে নোস। তুই এখন বড়লোক। তোর বড়লোকই তোকে মোবারক হোক। তুলি টলতে টলতে ঘর থেকে বেরিয়ে আসলো। সিট দিয়ে নামার সময় ও কয়েকবার মাথা ঘোরালো, কিন্তু ও থামলো না। বাড়ির দারোয়ান আর কাজের লোকেরা অবাক হয়ে দেখছে জমিদার বাড়ির বড় আপু আঁচলে টাকার পোটলা বেঁধে কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছে। গেট পার হয়ে তুলি একবারও পিছনে ফিরে তাকালো না। বৃষ্টির পর রাস্তা কাদা হয়ে আছে। সেই কাদা মাখা পায়ে ও হাঁটতে শুরু করলো। ওদিকে বাথরুমের ভেতর আরিয়ান ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ওর পরনের কাপড় সব ভিজে একাকার। ঝর্ণার পানি ওর শরীর দিয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু ওর চোখের পানি ঝর্ণার চেয়েও বেশি তেজ নিয়ে ঝরছে। আরিয়ান দেওয়ালের উপর কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ওর বুকটা যেন ফেটে যাবে এমন একটা ব্যথাও অনুভব করছে। আমি কি করলাম এটা? কেন ওকে এত বড় কথা বললাম? আমি তো ওকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার ভেতরে সেই পুরনো ক্ষতগুলো কেন আজ বের হয়ে আসলো? তুলি, আমি জানি তুই এখন আমাকে দুনিয়ার সবচেয়ে বড় শয়তান ভাবছিস, কিন্তু তোকে তো আমার কাছে রাখা যাবে না রে। তুই আমার কাছে থাকলে আকাশরা তোকে বারবার ব্যবহার করবে। আরিয়ান বাথরুম থেকে বেরিয়ে আসলো। পুরো ঘরটা এখন একদম খালি। বিছানাটা অগোছাল হয়ে পড়ে আছে, যেখানে কিছুক্ষণ আগেও তুলি শুয়েছিল। আরিয়ান জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ও দেখলো দূর রাস্তা দিয়ে একটা ছায়ামূর্তি বৃষ্টির ভেজা পথে হেঁটে যাচ্ছে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস পেল। ও দীর্ঘশ্বাসে মেশানো ছিল এক বুক হাহাকার আর না পাওয়া অনেকগুলো অভিযোগ। তুই চলে গেছিস, এটাই ভালো হয়েছে তুলি। আমার এই কালো দুনিয়ায় তোর জায়গা নেই। তুই তোর জমিদার বাড়ির আভিজাত্য নিয়ে থাক, কিন্তু আজ থেকে এই আরিয়ান শুধু টাকার মেশিনে পরিণত হবে। ভালোবাসা নামের কোনো জিনিস এই মনে আর কোনো দিন জায়গা পাবে না। আরিয়ান ধপাস করে বিছানায় বসে পড়ল। ও নিজের হাতের তালু দিয়ে মুখ ঢেকে অনেকক্ষণ গুমড়ে কাঁদল। ওদিকে তুলে হাঁটতে হাঁটতে শহরের শেষ মাথায় চলে আসলো। ওর মনে হচ্ছে আজ থেকে ওর সব পরিচয় শেষ। ও না জমিদার বাড়ির মেয়ে, না আরিয়ানের বউ। ও এখন শুধু এক জনম দুঃখী মেয়ে, যার সব থেকেও আজ কিচ্ছু নেই। আরিয়ান নিজের অফিসের কেবিনে বসে একটা ফাইলে সই করতে যাচ্ছিল, কিন্তু বারবার ওর কলমটা আটকে যাচ্ছে। তুলি সেই কান্নামাখা মুখটা চোখের সামনে থেকে সরছে না। ঠিক তখনই টেবিলের উপর রাখা ফোনটা পাগলের মতো বেজে উঠল। স্ক্রিনে আরশাদ সাহেবের নাম দেখে আরিয়ানের বুকটা ধক করে উঠল। আরিয়ান, বাবা আরিয়ান, তুলি কি তোমার ওখানে গেছে? ও কি তোমার বাড়িতে আছে বাবা? না আব্বু, ও তো সকালে আমার এখান থেকে বেরিয়ে গেছে। কেন, কি হয়েছে? ও কি বাড়িতে ফেরেনি? না রে বাবা, ও তো সকাল থেকে নিখোঁজ। ও বাড়িতে ফেরেনি, ওর ফোনটাও বন্ধ। আমি সব আত্মীয়র বাড়িতে খবর নিয়েছি, ওর বান্ধবীদের ফোন দিয়েছি, কেউ কিচ্ছু বলতে পারছে না। মিতু তো কেঁদে কেঁদে শেষ। তুলি তো আগে কখনো এমন করেনি। আরিয়ান, আমার মেয়েটার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বাবা। আরিয়ানের হাত থেকে কলমটা মেঝেতে পড়ে গেল। ওর সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও ভাবতেও পায়নি তুলি বাড়িতে না গিয়ে অন্য কোথাও চলে যাবে। আরিয়ানের চোখে ভাসছে ওর ছুঁড়ে দেওয়া টাকার বান্ডিলগুলো আর তুলি সেই মরণ চিৎকার। আব্বু, আপনি শান্ত হন, আমি দেখছি। আমি এখনই ওকে খুঁজতে বের হচ্ছি। ও কোথাও যাবে না, আমি ওকে ঠিক খুঁজে আনবো। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আরিয়ান ফোনটা রেখে পাগলের মতো কেবিন থেকে বেরিয়ে এলো। ওর চোখ এখন শুধু অন্ধকার। অফিসের সব কাজ ফেলে ও দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভারকে সরিয়ে ও নিজেই স্টিয়ারিং ধরলো। ওর মনে হচ্ছে ও যদি আজ তুলিকে খুঁজে না পায় তবে ও নিজেও মরে যাবে। তুলি, তুমি কোথায় গেলে? আমি তোমাকে অত বড় কথা কেন বলতে গেলাম? তুমি তো জেদি মেয়ে, তুমি যে এমন কিছু করবে তা আমি কেন বুঝলাম না। আল্লাহ, আমার তুলিকে তুমি রক্ষা করো। ও তো একা কোনোদিন রাস্তায় হাঁটেনি। আরিয়ান পুরো শহর তছনছ করতে শুরু করলো। যে যে রাস্তায় তুলি যেতে পারে সব জায়গায় ও গাড়ি নিয়ে ঘুরেছে। রাস্তার মোড়ে মোড়ে থেমেছে, লোকজনকে ছবি দেখাচ্ছে। বৃষ্টির পর শহরটা এখন প্যাচ প্যাচে কাঁধে ভরা। আরিয়ান সেই কাদা, ডিঙ্গি, বস্তি এলাকা, পার্ক, এমনকি রেল লাইনের ধার পর্যন্ত খুঁজে বেড়ালো। এই যে ভাই, এই মেয়েটাকে দেখেছেন? নীল রঙের শাড়ি পরা, গায়ের রং ফর্সা, কান্নাকাটি করছিল হয়তো। দেখেননি? ভাই, একটু ভালো করে দেখেন, ও আমার স্ত্রী। কারো কাছ থেকেই কোনো সদুত্তর পাচ্ছে না আরিয়ান। ওর ভেতরটা হাহাকার করে উঠছে। ও ভাবছে তুলি কি তবে অভিমানে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো? তবে কি? ও নদীতে ঝাঁপ দিল। আরিয়ান গঙ্গার পাড়ে গিয়ে পাগলের মতো চিৎকার করে তুলির নাম ধরে ডাকতে লাগলো। তুলি, কোথায় তুমি? একবার সামনে আসো। আমি তোমাকে আর বকবো না, তোমার দিকে ওভাবে টাকা ছুঁড়ে মারবো না।
তুমি যা বলবে আমি তাই শুনবো। একবার ফিরে আসো রে পাগলি। তোমার উপর রাগ করার অধিকার কি আমার নেই? তুমি কেন আমায় এভাবে শাস্তি দিচ্ছ? সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এলো, কিন্তু তুলির কোনো হদিস নেই। আরিয়ান ওর বন্ধুদের ফোন দিল, পুলিশের ওপর মহলে কথা বলল, শহরের প্রতিটি সিসিটিভি ফুটেজ চেক করার হুকুম দিল। ও নিজের ওপর নিজেরই ঘৃণা হচ্ছে। ও বুঝতে পারছে কাল রাতের সেই ভালোবাসা আর সকালে সেই ঘৃণা দুটোই তুলিকে পাথর বানিয়ে দিয়েছে। আর আমি চৌধুরী হয়ে কি লাভ হলো যদি আমার নিজের বউকে আমি রক্ষা করতে না পারি? আমি তো তোমাকে কাল রাতে নতুন জীবন দিয়েছিলাম, তবে আজ কেন তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম? না, আমি হার মানব না। তুলি, তুমি যেখানেই থাকো তোমাকে আমি মাটির তলা থেকে হলেও খুঁজে বের করব। আরিয়ান আবার গাড়িতে স্টার্ট দিল। ওর চোখ দুটো লাল হয়ে গেছে, মুখ ভর্তি দাড়ি গজিয়েছে। এই কয়েক ঘন্টায় ও আবারও সেই পুরনো স্টেশনে গিয়ে পৌঁছালো যেখানে ও প্রথমবার তুলিকে দেখেছিল। প্রথম ওর নজর পড়ল এক অন্ধকার কোণে একটা ছায়ামূর্তির দিকে। আরিয়ানের বুকটা সজোরে ধকধক করতে শুরু করলো। স্টেশনের এক কোণে পুরনো একটা মালগাড়ি ছাই কেউ একজন গুটিসুটি মেরে বসে আছে। আরিয়ানের বুকের ধুকপুকানি যেন গলার কাছে চলে আসছে। ও ধীর পায়ে সামনে এগিয়ে গেল। বৃষ্টির ঝাপটাই ওই কোণটা একদম অন্ধকার, কিন্তু আবছা আলোতে ও দেখতে পেল নীল শাড়ির একটা অংশ মাটিতে লুটিয়ে আছে। আরিনা নিজেকে সামলাতে পারল না। ও দৌড়ে গিয়ে সেই মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তুলি, তুলি, তুমি এখানে? তুলি তখন দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ বুজে পড়েছিল। ওর সারা শরীর জ্বরে কাঁপছে, চুলগুলো জট পাকিয়ে গেছে। আরিয়ানের গলার আওয়াজ শুনে ও খুব ধীরে ধীরে চোখ মেল, কিন্তু ওর চোখ আজ কোনো রাগ নেই, আছে শুধু এক বিশাল শূন্যতা। আরিয়ান দেখলো তুলি সেই আঁচলে বাঁধা টাকার পোটলাটা তখনও কোলের উপর রাখা। আরিয়ান, তুমি আবার কেন আসলে? আমি তো তোমার টাকাগুলো এখনো কাউকে বিলিয়ে দিতে পারিনি। আমার হাত পা চলছে না আরিয়ান, আমি শুধু একটু জিরিয়ে নিতে চেয়েছিলাম। চুপ করো তুলি, একদম চুপ, একদম একটা কথাও বলবে না আর। আরিয়ান পাগলের মতো তুলিকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ও কান্নায় স্টেশনে নিস্তব্ধতা ভেঙে গেল। যে আরিয়ান সারাটা দিন পাথরের মতো মুখ করে শহর চষে বেরিয়েছে, সে আজ একটা ছোট্ট বাচ্চার মতো তুলির কাঁধে মুখ রেখে ডুকরে ডুকরে কাঁদছে। ওর চোখের পানিতে তুলির ভেজা শাড়ি আরো ভিজে যাচ্ছে। আমাকে মাফ করে দাও তুলি, আমার ভুল হয়ে গেছে। আমি শয়তান, আমি পশু, তাই তোমাকে ওভাবে টাকা ছুঁড়ে মেরেছিলাম। আমি ওসব বলতে চাইনি রে তুলি। আমার ভেতরের পুরনো রাগটা আমাকে অন্ধ করে দিয়েছিল। তুমি কেন এভাবে পালিয়ে আসলে? তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও ভালো নেই? তুমিই তো বললে আমি আপদ, তুমিই তো বললে আমি বাজারের মেয়ে। আমি তো তোমার কথাই মেনে নিয়েছিলাম আরিয়ান। আমি তো চেয়েছিলাম তোমার জীবন থেকে চিরতরে চলে যেতে, কিন্তু আমার এই শরীরটা বেইমানি করলো, ও আর চলতে পারলো না। আমি মরবো তুলি, আমি আজই মরে যাব যদি তুমি আমাকে মাফ না করো। আমি কাল রাতে তোমাকে নতুন জীবন দিয়েছিলাম, যাতে সারা জীবন তোমাকে আগলে রাখতে পারি। সকালে যা করেছি সেটা আমার অহংকার ছিল। সেই অহংকার আমি আজ তোমার পায়ের নিচে বিসর্জন দিচ্ছি। দোহাই তোমার, এভাবে দূরে সরে যেও না। আরিয়ান তুলির কপালে আর চুলে বারবার চুমু খেতে লাগলো। ওর কান্নার বেগ থামছে না। ও বুঝতে পারছে এই মেয়েটাকে হারানোর ভয়ে ওর কলিজাটা আজ প্রায় ছিঁড়েই আসছিল। আরিয়ানের এই কান্নার মাঝে এক অদ্ভুত হাহাকার ছিল, যা তুলির মনে সব অভিমান এক নিমিষেই গলিয়ে দিল। তুমি আসলেও কাঁদছো আরিয়ান? চৌধুরী সাহেব কি তবে নায়েবের ছেলের মতো আবার আমার জন্য কাঁদছেন? আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, তুমি নিষ্ঠুর হয়ে গেছো। আমি বদলাইনি তুলি, আমি বদলাতে পারবো না। আমি কালও তোমার জন্য পাগল ছিলাম, আজও আছি। ওই টাকাগুলো ফেলে দাও তুলি, ওগুলো আমাদের মাঝে আর কোনো দিন আসবে না। আমি তোমাকে আমার বাড়ির রানী করে নিয়ে যাব। তুমি না থাকলে ওই বিশাল বাড়িটা আমার কাছে কবরস্থান মনে হয়। আরিয়ান তুলিকে কোলে তুলে নিল। তুলি আজ আর বাধা দিল না, ও শুধু আরিয়ানের গলার সাথে ঝুলে রইল। আরিয়ানের শরীরের উষ্ণতা পেয়ে তুলি ভেজা শরীরে আবার প্রাণের স্পন্দন ফিরে আসলো। আরিয়ান ওকে নিয়ে গাড়ির দিকে হাঁটতে লাগলো। স্টেশনের লোকজন তাকিয়ে দেখছে। এক রাজপুত্রের মতো দেখতে ছেলে একটা বিধ্বস্ত মেয়েকে নিয়ে কাঁদছে আর ক্ষমা চাচ্ছে। চলো তুলি, চলো বাড়িতে যাই। আব্বু পথচে বসে আছে, মিতু কাঁদছে, আর আমি তো আজ সারাদিন মরেই গিয়েছিলাম। আর কোনো দিন আমার কোল থেকে নামবে না তুমি। আমি তোমাকে সারা জীবন এভাবে আগলে রাখবো। আমার ভুল হয়ে গেছে বউ, আমার খুব বড়ই ভুল হয়ে গেছে। আমি আর কোথাও যাব না আরিয়ান, তুমি আমাকে মারো, বকো, যা খুশি করো, কিন্তু
ওভাবে পর করে দিও না। আমি জমিদার বাড়ির মেয়ে হতে চাই না, আমি শুধু তোমার ওই জেদি বউটা হয়েই থাকতে চাই। আরিয়ান গাড়ির পেছনে ছিটে তুলিকে খুব সাবধানে বসিয়ে ওর মাথাটা নিজের কোলে রাখলো। ড্রাইভারকে হুকুম দিল খুব আস্তে গাড়ি চালাতে। আরিয়ান তুলির হাতটা নিজের দুই হাতের মাঝে শক্ত করে ধরে বারবার ক্ষমা চাইতে লাগলো। রাতের অন্ধকার চিরে গাড়িটা জমিদার বাড়ির দিকে ছুটতে লাগলো, যেখানে আজ থেকে এক নতুন ভালোবাসার গল্প শুরু হতে যাচ্ছে। গাড়ি যখন জমিদার বাড়ির বিশাল লোহার গেট দিয়ে ভেতরে ঢুকলো, তখন বাড়ির পরিবেশ একদম থমথমে। আরশাদ সাহেব বারান্দায় পায়চারি করছেন। মিতু আর ওরা মুখ গেটের দিকে তাকিয়ে কাঁদছে। আরিয়ান গাড়ি থেকে নামতে দেখলো সবাই ওর দিকে ছুটে আসছে। আরিয়ান খুব সাবধানে তুলিকে কোল থেকে নামালো। তুলি তখনও জ্বরে ঘোরে কাঁপছে, ওর কাপড় চোপড় কাদায় মাখা। আপু, ওরে আমার কলিজার আপু, কোথায় গিয়েছিলি তুই? আমাদের বুকটা যে ফেটে যাচ্ছিল। আরিয়ান, তুলির এই দশা কেন? ওর গায়ে একদম কাদা কেন? ও কি কোথাও পড়ে গিয়েছিল? আর ওর হাতে ওটা কিসের পোটলা? আব্বু, সব দোষ আমার। আমি ওকে অনেক বড় অপমান করেছিলাম। ওর গায়ে আজ যে কাদা লেগে আছে, ওগুলো আসলে আমার নোংরা মেজাজের দাগ। তুলি কোনো ভুল করেনি, ও শুধু আমার দেওয়া কষ্ট সইতে না পেরে ঘর ছেড়েছিল। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আরশাদ সাহেব আরিয়ানের চোখের জল আর তুলির এই করুণ অবস্থা দেখে বুঝতে পারলেন পর্দার আড়ালে অনেক কিছু ঘটে গেছে। তিনি কোনো কথা না বলে মিতুকে ইশারা করলেন তুলিকে ভিতরে নিয়ে যেতে। আরিয়ান তখনও মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ও নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। ঠিক তখনই গেটের সামনে কয়েকটা পুলিশ গাড়ি আর একটা বাইকের আওয়াজ শোনা গেল। বাইক থেকে আকাশ নামলো, ওর মুখে সেই শয়তানি হাসি। ওর পেছনে পুলিশ অফিসার আকাশকে দেখে আরিয়ানের চল শক্ত হয়ে এলো। আরিয়ান ধীরে পায়ে আকাশের দিকে এগিয়ে গেল। আরে আরিয়ান সাহেব, এত নাটক কিসের? আমি তো পুলিশ নিয়ে এসেছি আপনাকে অ্যারেস্ট করাতে। এই যে অফিসার, দেখুন, এই সেই আরিয়ান যে জালিয়াতি করে জমিদার বাড়ির সম্পত্তি হাতিয়ে নিয়েছে আর তুলিকে টর্চার করছে। তুলি এই অবস্থা কে করেছে? নিশ্চয়ই এই আরিয়ান। আকাশ, তুমি আমার বাড়িতে এসে আমার জামাইয়ের নামে অপবাদ দিচ্ছ? সাহস তো তোমার কম না। আঙ্কেল, আপনি এখনো ওকে চিনতে পারেননি। ও আসলে খুনের মামলার আসামি ছিল ছোটবেলায়। ও নায়েবের ছেলে না, ও একটা ফেরারি আসামি। এই আরিয়ান, এবার তোর জেল হবে। তুলিকে পাওয়ার স্বপ্ন তোর এখানেই শেষ। আরিয়ান শান্তভাবে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। ওর চোখে আজ কোনো ভয় নেই, আছে এক অদ্ভুত বিজয়ের হাসি। আরিয়ান পকেট থেকে নিজের ফোন বের করলো এবং একটা ভিডিও প্লে করে পুলিশ অফিসারের সামনে ধরলো। অফিসার, আকাশ যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তার সব প্রমাণ এখানে আছে। ও আমার গাড়িতে ড্রাগস রাখার পরিকল্পনা করেছিল আর তুলিকে দিয়ে আমার নামে মিথ্যে মামলা করানোর চেষ্টা করেছিল। আর আকাশ, তুমি যে ফাইলগুলো চুরি করেছিলে সেগুলো আমি আগেই সরিয়ে রেখেছিলাম। তুমি জমিদার বাড়ির সম্পত্তি হাতানোর যে স্বপ্ন দেখেছ সেটা আজই শেষ। আকাশ সাহেব, আপনার নামে জালিয়াতি আর খুনের চেষ্টার অভিযোগ আছে। আমরা সব তথ্য পেয়ে গেছি। ওকে হ্যান্ডকাপ পরান। আকাশ চিৎকার করতে করতে পুলিশের গাড়িতে উঠে গেল। যাওয়ার সময় সেই দম্ভ একদম ধুলেই মিশে গেল। আরিয়ান আকাশের পতন দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ওর আসল লড়াই এখনও বাকি, তুলির মন জয় করা। আরিয়ান ভেতরে গিয়ে দেখল তুলি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। ওর জ্বর অনেকটা কমে গিয়েছে, কিন্তু এখনও আরিয়ানের দিকে তাকাচ্ছে না। তুলি, আকাশ ধরা পড়েছে। ও আর কোনোদিন আমাদের মাঝে আসতে পারবে না। আমি সবটা গুছিয়ে দিয়েছি। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে না? সুযোগ তো তুমি আমাকে দিয়েছিলে আরিয়ান, তুমি আমাকে বাঁচিয়েছিলে, কিন্তু কাল সকালে তুমি যে টাকাগুলো আমাকে দিয়েছিলে সেগুলো এখনো আমার বুকে তীরের মতো বিঁধে আছে। আমি সেই অপমানের জ্বালা কিভাবে ভুলবো আরিয়ান? আমি সেই টাকাগুলো পুড়িয়ে দিয়েছি তুলি। আর আজ আমি আমার সব সম্পত্তি, আমার চৌধুরী গ্রুপের সব শেয়ার তোমার নামে করে দিয়েছি। আজ থেকে আমি তোমার সেই আগের আরিয়ান যে তোমার ব্যাগ বয়ে বেড়াতো। আমি মালিক হতে চাই না তুলি, আমি শুধু তোমার গোলাম হয়ে থাকতে চাই। যদি বিশ্বাস না হয়, এই দেখো পেপারস। আরিয়ান তুলির পায়ের কাছে দলিলের ফাইলটা রাখলো। তুলি বড় বড় চোখে দলিলের দিকে তাকালো। আরিয়ান সত্যি তার জীবনের সব অর্জন তুলির পায়ে উৎসর্গ করে দিয়েছে। তুলির চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। ও বুঝতে পারলো আরিয়ান ওকে শাসন করতে জানলো তার চেয়ে বেশি ভালোবাসতে জানে। তুমি পাগল আরিয়ান, তুমি এত বড় রিস্ক কেন নিলে? আমি তো শুধু তোমার একটু ভালোবাসা চেয়েছিলাম। তুমি কি সত্যি আমাকে কাজের লোক বলে দূরে সরিয়ে দেবে?
যে তোমাকে নিজের ভেতর অনুভব করে সে কিভাবে তোমাকে দূরে সরাবে? তুলি, কাল সকালে আমরা এই বাড়ি ছেড়ে আমাদের ছোট সেই নায়েব চাচার কুটিরে যাব। সেখানে আমরা নতুন করে জীবন শুরু করব, যেখানে কোনো জমিদার থাকবে না, কোনো চৌধুরী থাকবে না, থাকবো শুধু তুমি আর আমি। রাজি আছো? তুলি আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। ওদের দুজনের এই মিলনের মাঝে আজ আর কোনো পদ্মা রইল না। কালকের সকালটা হবে এক নতুন সূর্যের সকাল, যেখানে আভিজাত্যের লড়াই শেষ হয়ে প্রেমের জয় হবে। ভোরের আলো ফোটার আগেই আরিয়ান তার ছোট্ট একটা সুটকেস গুছিয়ে নিল। কাল রাতে দেওয়া কথা মতো ও আজ সব আভিজাত্য ছেড়ে বেরিয়ে যাবে। চৌধুরী গ্রুপের দায়িত্ব ও দক্ষ ম্যানেজারের হাতে দিয়ে দিয়েছে, আর সব সম্পত্তির নমিনি করেছে তুলিকে। ও যখন ঘর থেকে বের হতে যাবে দেখলো তুলি দরজায় দাঁড়িয়ে আছে। ওর পরনে একটা অতি সাধারণ সুতি শাড়ি, কোনো গহনা নেই, চোখে মুখে এক স্নিগ্ধ হাসি। তুলি, তুমি তৈরি হয়ে গেছো? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো শেষ মুহূর্তে তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে যেতে পারবে না। ভেবেছিলাম কালকের কথাগুলো হয়তো আবেগের ছিল। তুমি আমায় এখনো চিনতে পারোনি আরিয়ান? যেই মেয়ে তোমার খোঁজে স্টেশনের অন্ধকারে রাত কাটতে পারে, সে তোমার সাথে কুড়ে ঘরেও থাকতে পারে। চলো, আজ থেকে আমি আর জমিদার বাড়ির বড় আপু নই, আমি শুধু তোমার তুলি। ওরা দুজন সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আরশাদ সাহেব আর নায়েব সাহেব বসেছিলেন। আরিয়ান তার বাবার পা ছুঁয়ে সালাম করলো। নায়েব সাহেবের চোখে আজ গর্বের জল। নিজের ছেলেকে তিনি আজ একজন সত্যিকারের মানুষ হিসেবে দেখতে পাচ্ছেন। আব্বু, আমি তুলিকে নিয়ে আমাদের সেই পুরনো গ্রামে যাচ্ছি। ওখানে আমাদের যে ছোট বাড়িটা আছে, ওখানে আমরা কদিন থাকব। আমি চাই তুলি বুঝুক সাধারণ মানুষের জীবন কতটা সুন্দর। আপনি আর আব্বু মিলে এই বাড়ির দেখাশোনা করবেন। আরিয়ান, আমি তোকে আটকাবো না। তুই আমার মেয়েটাকেই জীবন চিনিয়েছিস। এর চেয়ে বড় পাওনা আর কিছুই হতে পারে না। যা বাবা, তোরা সুখী হ। তবে মনে রাখিস, এই বাড়ির দরজা তোদের জন্য সব সময় খোলা। আরিয়ান আর তুলি পায়ে হেঁটে জমিদার বাড়ির গেট পার হলো। কোনো দামি গাড়ি নয়, কোনো বডিগার্ড নয়, ওরা একটা রিকশায় চড়ে বসলো। ভোরে ঠান্ডা বাতাসে তুলি আরিয়ানের কাঁধে মাথা রাখলো। শহরের ব্যস্ততা ছাড়িয়ে ওরা যখন গ্রামের মেঠো পথে পৌঁছালো, তখন সূর্যটা টকটকে লাল হয়ে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে। জানো আরিয়ান, আজ আমার নিজেকে খুব হালকা লাগছে। মনে হচ্ছে পিঠ থেকে বিশাল এক পাথরের বোঝা নেমে গেছে। এই যে মেঠো পথের ধুলো, ঘাসের ওপর শিশির, এগুলো আগে কেন আমার চোখে পড়েনি? কারণ তখন তোমার চোখে অহংকারের চশমা ছিল তুলি। আজ তুমি ভালোবাসা দিয়ে পৃথিবী দেখছো, তাই সব কিছু এত সুন্দর লাগছে। ওই দেখো আমাদের বাড়ি। টিনের চালের একটা ছোট্ট বাড়ির সামনে ছোট্ট একটা উঠোনে আর বকুল ফুলের গাছ। আরিয়ান তালা খুলে তুলিকে নিয়ে ভেতরে গেল। ঘরটা ছোট কিন্তু পরিপাটি। আরিয়ান তুলির হাত ধরে তাকে ঘরের মাঝখানে দাঁড় করালো। এখানে কোনো এসি নেই, কোনো চাকর বাকর নেই। এখানে তোমাকে নিজের হাতেই রান্না করতে হবে, নিজের ঘর গোছাতে হবে। পারবে তো আমার সাধারণ বউ হয়ে থাকতে? আমি শুধু পাথর না আরিয়ান, আমি এটাই চেয়েছিলাম, যেখানে তুমি অফিস থেকে ফিরলে আমি এক গ্লাস জল নিয়ে তোমার সামনে দাঁড়াবো আর তুমি আমাকে ভালোবাসার চোখে দেখবে। জমিদার বাড়ির সেই বড় আপুটা এই প্রাসাদেই মরে গেছে আরিয়ান। এখন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধু তোমার ঘরণী। আরিয়ান তুলির কপালে একটা গভীর চুমু খেলো। ঠিক সেই সময় জানালা দিয়ে আসা এক ঝলক বাতাস বকুল ফুলের গন্ধে ঘরটা ভরিয়ে দিল। আরিয়ান তুলিকে জড়িয়ে ধরে বারান্দায় গিয়ে বসলো। সামনে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ। একটা কথা বলা হয়নি তুলি, আমি তোমার নামে সব সম্পত্তি দিলেও আমার সবচেয়ে বড় সম্পত্তি কিন্তু তুমি নিজে। আমি তোমাকে কোনো দিন আর চোখের জল ফেলতে দেব না। কাল রাতে তোমাকে মরতে মরতে বাঁচিয়েছি, আজ থেকে তোমাকে নিয়ে বাঁচতে চাই। আর আমি তোমাকে কোনো দিন কাজের লোকের ছেলে বলে ডাকবো না আরিয়ান। তুমি তোমার মনের রাজা, আমি তোমার রানীর চেয়ে দাসী হয়ে থাকতেই বেশি ভালোবাসি। রোদ চড়তে শুরু করেছে। গ্রামের মানুষজন কৌতূহলী চোখে দেখছে শহরের বড়লোক সাহেব আর মেম সাহেব কিভাবে কুড়ো ঘরে হাসাহাসি করছে। তারা জানে ভালোবাসা থাকলে প্রসাদ আর কুড়ো ঘরের কোনো পার্থক্য থাকে না। আরিয়ানা তুলির এই অসম লড়াইয়ের গল্পটা আজ এক সুন্দর পূর্ণতা পেল। অহংকার হার মেনেছে প্রেমের কাছে, আর আভিজাত্য লুটিয়ে পড়েছে সরলতার চরণে।